সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। বলো বলো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার। এই যে লিশান নামে একটা ছেলে আছে, এই প্রত্যেক দিন একটা কমেন্ট করে, ঢুকেই অমনি প্রত্যেকটা দিন। হুম। ওকে, তো চলো শুরু করে দিই। ঠিক আছে। এই যে লিশান, হ্যাঁ লিশান, লিশান এই ছেলেটা প্রত্যেকদিন কমেন্ট করে আগুন দাদা, আগুন দাদা, আগুন। আগুন কেন রে ভাই, এই শীতের মধ্যে তুই আগুন পাচ্ছিস কোথায়? ওকে, আসো। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নিউটনের বলবিদ্যা অধ্যায়ের 16 নম্বর ক্লাসে। আমরা এর আগে এই অধ্যায়ের 15টা ক্লাস করে ফেলছি। এই অধ্যায়টা আমরা ইন ডিটেলস সব কিছুই পড়তেছি এবং আমরা এই অধ্যায়ের প্রচুর প্রচুর ম্যাথ প্রবলেম সলভ করতেছি। এই অধ্যায়টা ভিক্টরের মতো একটা বড় অধ্যায়। তো আজকে আমরা এই অধ্যায়ের বলতে গেলে কৌণিক গতির মূল যে কোর অংশ, সেই কোর অংশে প্রবেশ করব। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনারশিয়া। তো চলো আমরা শুরু করে দিই। জড়তার ভ্রামক। রৈখিক গতিতে যে দায়িত্বটা ভরের, কৌণিক গতিতে সেই দায়িত্বটা হচ্ছে জড়তার ভ্রামকের। এখন কথা হচ্ছে রৈখিক গতিতে ভর কি কাজ করে? কোনো বস্তুর জড়তার পরিমাপক হচ্ছে ভর। কোনো বস্তু জড়তা কি? কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাটা হচ্ছে জড়তা। কোনো বস্তু ধরো গতিশীল আছে, গতিশীল অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা গতি জড়তা। আর স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা স্থিতি জড়তা। এখন কোনো বস্তুর জড়তার পরিমাপক হচ্ছে ভর। যার ভর বেশি তার জড়তার বেশি। দেখো আমি হচ্ছে হ্যাংলা পাতলা মানুষ, আমার ভর কম, আমার জড়তা কম। আমি মনে করো ছোটাছুটি বেশ ভালোই করতে পারবো। কিন্তু মনে করো যে বেশ একটু মনে করো মোটা সোটা লোক, ঠিক আছে, আমাদের অভিদত্ত তুষার ভাই চিন্তা করো, তো একটু মোটা সোটা, একটু ভুঁড়ি হয়ে গেছে, তো তার একটু জড়তা বেশি। তার মনে করো নড়তে চড়তে উঠতে বসতে একটু কিন্তু মনে করো যে আমার মতো এত ছটফট করে করতে পারবে না। কিন্তু আমি যেমন হ্যাংলা পাটকাঠির মতো, আমি যেমন তাড়াতাড়ি মনে করো নড়াচড়া করতে পারবো, মুভ করতে পারবো, তো অভিদত্ত তুষার আমাদের রয়্যাল টিচার, সে কিন্তু অত ভালো করে মুভ করতে পারবে না, একটু গতি মন্থর লাগবে আর কি। তো এই যে যার ভর বেশি তার জড়তার ভ্রামকটা বেশি, মানে ব্যাপারটা এরকম, তার জড়তাটা বেশি। জড়তার ভ্রামক পরে আসছি, তাহলে যার ভর বেশি তার হচ্ছে জড়তাটা বেশি। কি ক্লিয়ার? কথা বুঝছো? তাহলে তোমাকে একটা উদাহরণ দিয়ে দেখাই। মনে করো এই একটা বস্তু, এই বস্তুটার ভর হচ্ছে 5 কেজি, আর একটা বস্তু, এই বস্তুটার ভর হচ্ছে ধরো 2 কেজি। একটু ছোট করে আঁকি, এটা 2 কেজি। তুমি এই বস্তুর উপরেও বল দিতে পারো 10 নিউটন, তুমি এই বস্তুর উপর তোমার দেওয়া সর্বোচ্চ বল দিতে পারো 10 নিউটন। বলো তো, দুটোই তো স্থির অবস্থায় আছে, তুমি কোনটাকে গতিশীল করতে পারবা সহজে এবং গতি বৃদ্ধিটা কোন বস্তুর বেশি তাড়াতাড়ি হবে বলো, বা বেশি হবে কোনটার? 2 কেজি হালকা, 5 কেজি ভারী। যেটা ভারী বেশি তার ধাক্কা দিয়ে ঠেলে গতিশীল করা কঠিন। এবং তুমি ম্যাথমেটিক্যালি দেখো 10 নিউটন 5 কেজি, যদি আমি বলি ত্বরণ কত বের করো, স্থির অবস্থায় আছে দুটো বস্তুই, তাহলে ত্বরণ কত বের করো, তাহলে 10/5 কত, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এই বস্তুর যদি ত্বরণ বের করি তাহলে 10/2 কত, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো দুটো স্থির অবস্থায় আছে, যে বস্তুটা হালকা বেশি তার ধাক্কা দিয়ে তার বেগ বৃদ্ধি করাটা সহজ, এবং দেখো বেগ মানে বেশি বৃদ্ধি পাচ্ছে, সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এর বেগ সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এর ত্বরণ হচ্ছে কম, ভারী ত্বরণ কম, গতিশীল করা কঠিন, হালকা এই কারণে গতিশীল করা সহজ, ত্বরণ বেশি হচ্ছে। তাহলে কোনো বস্তুর ভর যত বাড়ছে তাকে অবস্থার, তার জড়তার পরিবর্তন করা আমার ক্ষেত্রে তত কঠিন হচ্ছে। কথা বুঝতে পারছো? তাহলে ভর হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে জড়তার পরিমাপক। এমন যদি হইতো ধরো বস্তুটা গতিশীল, দুইটা বস্তুই গতিশীল, আমি থামাইতে চাই, আমি ধরো দুইটা বস্তুকে থামাইতে চাই, তাহলে থামাইতে গেলে যেটা ভারী সেইটাকে কিন্তু থামাইতে আমার একটু বেশি কষ্ট হবে, আর যেটা হালকা সেটাকে কিন্তু সহজে আমি থামাই দিতে পারবো। কি ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ব্যাপারটা, যে কোনো বস্তুকে গতিশীল করা সহজ বা কঠিন
এই জিনিসটা, এই যে ভর, এটা কিন্তু পরোক্ষভাবে নির্ধারণ করে দিচ্ছে। তো আমরা ভর নিয়ে আলোচনা করতে চাই না, আমরা আলোচনা করতে চাই জড়তার ভ্রামক নিয়ে। কৌণিক গতির ক্ষেত্রে রৈখিকভাবে গতিশীল করব না, কৌণিকভাবে গতিশীল করব, মানে ঘুরাবো। সহজ কথা, কোনো একটা বস্তু অঘূর্ণনশীল আছে, মানে ঘুরছে না, স্থির আছে, আমি তাকে ঘুরাইতে চাই। তো তাকে ঘুরানোটা, তার ঘুরানোটা মানে কৌণিক গতির পরিবর্তন করাটা কত সহজ হবে, কত কঠিন হবে, এই ব্যাপারটা নির্ধারণ করবে কৌণিক জড়তা, যেটাকে আমরা বলি জড়তার ভ্রামক। রৈখিক জড়তা হচ্ছে ভর, রৈখিক গতির ক্ষেত্রে জড়তা হচ্ছে ভর, আর কৌণিক গতির ক্ষেত্রে জড়তা হচ্ছে জড়তার ভ্রামক। যেমন তুমি মনে করো, সাপোজ এই যে লাঠিটা দেখো, এটা একটা লাঠি, এটা হচ্ছে আমাদের অফলাইন ব্যাচের লাঠি, এটার একটা সুন্দর নাম আছে, এর নাম হচ্ছে কালা জাহাঙ্গীর। বুঝছো, যখন অফলাইন ব্যাচের স্টুডেন্টরা পড়াশোনা না করে তখন এইটা আমি ওদের পিঠের উপর ঝাড়ি। তো এই যে লাঠিটা, এই লাঠিটাকে আমি ঘুরাবো, দেখো ঘুরাবো। তো এই লাঠিটাকে মধ্যবিন্দুতে ধরে, এই যে মধ্যবিন্দুতে ধরো, 2 আঙ্গুল দিয়ে ধরে এইভাবে ঘুরাবো, এইভাবে আমি চারপাশে ঘুরাবো ধরো। আবার মনে করো প্রান্ত বিন্দুতে ধরে, এই যে প্রান্ত বিন্দু, এই প্রান্ত বিন্দুতে ধরে চারপাশে ঘুরাবো। দেখো এই প্রান্ত বিন্দু দিয়ে ঘুরাইতে কিন্তু আমার একটু বেশি কষ্ট হবে, দেখো লাঠিটাকে দেখো ঘুরাইতে পাচ্ছি না, উঠাইতেই কষ্ট হচ্ছে, এই যে ঘোরানোটা একটু বেশি কঠিন হবে। তাহলে দেখো মাঝখানে 2 বিন্দুতে, মাঝখানের মধ্যবিন্দুতে 2টা আঙুল দিয়ে ধরে ঘোরানোটা সহজ, বাট এই প্রান্ত বিন্দু দিয়ে ঘোরানোটা একটু কঠিন হয়ে যাচ্ছে। দেখো কৌণিক গতির পরিবর্তন করাটা আমার কাছে একটু কঠিন হয়ে যাচ্ছে যখন আমি প্রান্তে হাত দিচ্ছি। তোমার হাতে যদি স্কেল থাকে, সেই স্কেলে তুমি মাঝে হাত দিয়ে দেখো ঘোরানোটা সহজ, এভাবে 2 আঙ্গুল দিয়ে ট্রাই করবা, আর প্রান্তে 2 আঙ্গুল দিয়ে ট্রাই করবা, দেখবা দেখবা প্রান্তে প্রান্তে হাত দিয়ে ধরে দেখবা ঘোরানোটা একটু কঠিন হবে। তাহলে এই যে ঘোরানো কঠিন, জড়তার ভ্রামক বেশি, তার কৌণিক জড়তা বেশি। আর যেখানে ঘোরানো সহজ সেখানে কৌণিক জড়তা তুলনামূলক কম। অর্থাৎ কোনো বস্তুর কৌণিক গতি কত দ্রুত আমি বৃদ্ধি করতে পারবো, ঠিক আছে, কৌণিক গতি কত দ্রুত আমি বৃদ্ধি করতে পারবো বা হ্রাস করতে পারবো, মানে পরিবর্তন করতে পারবো, এই ব্যাপারটা নির্ধারণ করে কৌণিক জড়তা, যার নাম হচ্ছে জড়তার ভ্রামক। তো জড়তার ভ্রামক কাকে বলে আসো একটু আমরা লিখে ফেলি। কোনো ঘূর্ণনশীল বস্তুর, কোনো ঘূর্ণনশীল বস্তুর ভর এবং ঘূর্ণন অক্ষের ব্যাসার্ধের বর্গের গুণফলকে জড়তার ভ্রামক বলে। জড়তার ভ্রামক বলে। খুবই সহজ জিনিস। রৈখিক গতিতে আমরা যেটা ভর পড়ে আসছি, কৌণিক গতিতে ভরের জায়গাটা দখল করে নিচ্ছে জড়তার ভ্রামক। কৌণিক গতিতে ভরের রুমটা দখল করে নিচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক মোমেন্ট অফ ইনার্শিয়া, এটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি। ইনার্শিয়া থেকে আই, এটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি। তাহলে আসো ডেফিনেশন অনুযায়ী আমি একটু চিত্র এঁকে বুঝি তো কি বলছে। মনে করো এইটা হচ্ছে একটা ঘূর্ণন অক্ষ, এই অক্ষের চারপাশে একটা বিন্দু ভরের বস্তু, ধরো একটা বস্তু, এই বস্তুটা এইভাবে অক্ষের চারপাশে ঘুরতে পারে। তাহলে সে যে ব্যাসার্ধ নিয়ে ঘুরে, ঘূর্ণন পথের যে ব্যাসার্ধটা সেটা হচ্ছে আর, আর এই বস্তুর যে ভরটা, সেই বস্তুর ভরটা হচ্ছে এম। তা আমি এখন এই বস্তুটার জড়তার ভ্রামক চাই। তো ডেফিনেশন অনুযায়ী এই বস্তুর জড়তার ভ্রামক মানে মোমেন্ট অফ ইনার্শিয়া, এইটা হচ্ছে বস্তুর ভর এবং ঘূর্ণন অক্ষের যে ব্যাসার্ধ, দ্যাট ইজ আর, এই আর তার বর্গের গুণফলের সমান। তাহলে জড়তার ভ্রামক হবে ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে ব্যাসার্ধের যে বর্গ, সেই বর্গের গুণফল। তো এটাই হচ্ছে জড়তার ভ্রামক, দ্যাট ইজ এম আর স্কয়ার। ওকে, এটাই হচ্ছে জড়তার ভ্রামকের সূত্র। দেখো ব্যাপারটা বোঝো, কোনো একটা বস্তুকে ঘুরানো কত সহজ হবে, কঠিন হবে, এই ব্যাপারটা আমরা চিন্তা করতে চাই। তাহলে তুমি চিন্তা করো তো, তুমি আমাকে বলবা দেখো কেন এম এবং আর স্কয়ার আসলো। আমরা একটু গেস করতে পারি যে ঘুরানো সহজ বা ঘুরানো কঠিন, এই ব্যাপারটা মানে কৌণিক জড়তা, এই ব্যাপারটা আই, তো সেটা কার কার উপর নির্ভর করে। ধরো তোমাকে আমি বললাম 2 মিটার দৈর্ঘ্যের একটা সুতায় বেঁধে তুমি 5 কেজি ভরের একটা বস্তুকে ঘুরাবা। 2 মিটার দৈর্ঘ্যের সুতায় বেঁধে, 2 মিটার দৈর্ঘ্যের সুতায় বেঁধে তুমি 1 কেজি ভরের একটা বস্তুকে ঘুরাবা। সুতার দৈর্ঘ্য একই, 2 মিটার 2 মিটার। 5 কেজি ভরকে ঘুরাবা, তারপরে 1 কেজি ভরকে ঘুরাবা। তুমিই বলো
কোন ক্ষেত্রে কৌণিক গতির পরিবর্তন করাটা সহজ? বলো। সহজ। 1 কেজির ক্ষেত্রে সহজ, 5 কেজির ক্ষেত্রে কঠিন। এর কঠিন মানে এর জড়তা বেশি, তার মানে এর জড়তার ভ্রামক বেশি, আর এর জড়তার ভ্রামক কম। তাহলে দেখো তো জড়তার ভ্রামক ঘূর্ণনক্ষের ব্যাসার্ধ কিন্তু একই আছে, দেখো আর কিন্তু সেম। তাহলে আর যদি সেম থাকে তাহলে এই জড়তার ভ্রামকটা ভরের সাথে কেমন সম্পর্কযুক্ত? সমানুপাতিক। ভর বাড়লে বাড়বে, তাই হচ্ছে জড়তার ভ্রামক, ভর বাড়লে বাড়বে। তো দেখো ভরের সাথে সমানুপাতিক, কিন্তু ফিল করা গেছে, মিলানো যাচ্ছে। আচ্ছা এবার আসো দেখি তো, আর এর সাথে যে সমানুপাতিক মানে আর এর বর্গের সাথে, বাট আর বাড়লে যে আই বাড়ে সেটা একটু বুঝি তো দেখি। মনে করো তোমাকে আমি বললাম তুমি 2 মিটার দৈর্ঘ্যের একটা সুতায় বেঁধে 2 কেজি ভরের একটা বস্তুকে ঘোরাবা, আর তুমি 6 মিটার দৈর্ঘ্যের একটা সুতায় বেঁধে ওই একই 2 কেজি ভরের বস্তুটাকে ঘোরাবা। মানে এবার দেখো, এবার ভর সেম কিন্তু ঘূর্ণন পথের ব্যাসার্ধটা বেশি, বেশি কম আর কি। এইবার বলো কোন ক্ষেত্রে আমার ঘুরাইতে গেলে বেশি কঠিন, বেশি কষ্ট হবে? বলো দেখি, ফিল করো। অবশ্যই 6 মিটার, অবশ্যই 6 মিটার। আমি যদি 2 মিটার এরে যদি ঘুরাইতে চাই সহজে ঘুরাইতে পারবো, দেখো সহজে, দেখো চিন্তা করো, ছোট, সহজে ঘুরাইতে পারবো। কিন্তু দড়ি বড়, এইভাবে বল দিয়ে ঘুরাইতে হবে, অনেক কষ্ট হবে। তাহলে সেকেন্ড ক্ষেত্রে কঠিন, ফার্স্ট ক্ষেত্রে সহজ। তাহলে দেখো ভর একই কিন্তু দূরত্ব যত বেশি হচ্ছে জড়তার ভ্রামক তত বেশি হচ্ছে, এবং এটা বর্গের সমানুপাতিক, বুঝলো? তাহলে এটাই হচ্ছে আমাদের জড়তার ভ্রামকের সূত্র। এবার বলো তো জড়তার ভ্রামক কি রাশি ভাইয়া? জড়তার ভ্রামক কি রাশি? জড়তার ভ্রামক স্কেলার রাশি। জড়তার ভ্রামক স্কেলার রাশি। কিভাবে বুঝলাম যে স্কেলার রাশি? স্কেলার রাশি বুঝলাম কিভাবে? দেখো সূত্র দেখলেই বোঝা যায়। আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। এম তো ভর, তো ভর সে তো স্কেলার, ভর স্কেলার, ভর তো আর ভেক্টর না। কিন্তু আর কিন্তু ভেক্টর, আর এর একটা পরিচয় আছে, এর নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। এই আর এর পরিচয় হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, আর এর পরিচয় হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, রেডিয়াস ভেক্টর। এই যে ঘূর্ণন অক্ষ থেকে বস্তুর দিকে হচ্ছে ডিরেকশনটা, তো এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। এবার মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। এম স্কেলার কিন্তু আর স্কোয়ার, এ কিন্তু স্কেলার, মানে ভেক্টর না আর কি। এম স্কেলার আর স্কোয়ার স্কেলার। দেখো কেমনে, আর ডট আর, আর ভেক্টর বাট আর স্কোয়ার স্কেলার। আর ডট আর, আর এর মান তাদের মধ্যবর্তী কোণের cos θ। আর 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 এর মধ্যবর্তী কোণ কত? cos 0, দ্যাট ইজ আর স্কোয়ার। আর স্কোয়ার কোন গুণ থেকে পাওয়া যাচ্ছে? কোন গুণ বলো, কোন গুণ থেকে পাওয়া যাচ্ছে? ডট গুণ। এবার ডট গুণে আমরা যে ফলাফলটা পাই তারে কি বলে? কি ফলাফল পাই? ডট গুণের ফলাফল কেমন হয়? স্কেলার। তাহলে আর স্কোয়ার, আর ভেক্টর বাট আর স্কোয়ারটা ভাইয়া স্কেলার, তাই না? তাহলে দুটো স্কেলার রাশি গুণফল কোনোদিন ভেক্টর হতে পারে? এই কারণে জড়তার ভ্রামক স্কেলার রাশি। জড়তার ভ্রামক স্কেলার রাশি। ধরো কোনো একটা সিস্টেমে একটা বিন্দু ভর নেই, অনেকগুলো বিন্দু ভর আছে। তো আমি সেই সিস্টেমের জড়তার ভ্রামক বের করবো। তা খুবই সহজ কথা, আমি সেই সিস্টেমের জড়তার ভ্রামক বের করতে চাই, তাহলে ওই সিস্টেমে যতগুলো ভর আছে সবার জড়তার ভ্রামক ঘূর্ণন অক্ষের সাপেক্ষে বের করে যোগ করে দিব, জাস্ট যোগ, কোনো ভেক্টর হিসাব না, জাস্ট যোগ করে দিব। তাহলে আমি জড়তার ভ্রামকের টোটাল জড়তার ভ্রামকের মান কত সেটা আমি পেয়ে যাব। কি ক্লিয়ার? কথা বুঝছো? ওকে, এইবার আসো, চলো 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 আমরা এবার কয়েকটা ক্ষেত্রে জড়তার ভ্রামকের হিসাব নিকাশ দেখব। তো প্রথমে আসো, এক, বিন্দু ভরের বস্তুর জন্য জড়তার ভ্রামক। বিন্দু ভরের বস্তুর জন্য, বিন্দু ভরের বস্তুর জন্য জড়তার ভ্রামক। দেখো একটা বিন্দু ভরের বস্তু, তার জন্য জড়তার ভ্রামক একটু আগে আমরা দেখছি। ঘূর্ণন অক্ষ, এই ঘূর্ণন অক্ষের চারপাশে জাস্ট একটা বিন্দু ভর, এই বিন্দু ভরটা এভাবে ঘুরছে, ঠিক আছে? এর ভর কত? এম, ঠিক আছে? একটা কণা, জাস্ট একটা বিন্দু ভর, ঘূর্ণন অক্ষ থেকে কণার দূরত্ব কত? আর। তাহলে জড়তার ভ্রামক আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। এবার দেখো এই বিন্দু ভরের বস্তু, এই ব্যাপারটা কিন্তু আপেক্ষিক, এই ব্যাপারটা আপেক্ষিক, ভালো করে বুঝবা। যদি আমি তোমার জিজ্ঞেস করি যে পৃথিবী এটা কি একটা বিন্দু ভর, তুমি বলবা না যে ভাই পৃথিবী বিশাল ভর। কিন্তু পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘুরবে তখন সে কিন্তু একটা বিন্দু ভর।
অর্থাৎ আমি যদি বলি পৃথিবীর জড়তার ভ্রামক, নিজ অক্ষে জড়তার ভ্রামক, নিজ অক্ষে ঘুরবে, তখন কিন্তু এম আর স্কোয়ার না। কিন্তু পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘুরবে তখন পৃথিবী একটা বিন্দু ভরের মতোই। কারণ সূর্যের কেন্দ্র থেকে দেখো, এটা হচ্ছে সূর্য, সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের যে দূরত্ব, বিশাল দূরত্ব, 15 কোটি কিলোমিটার, এইভাবে ঘুরতেছে বিশাল একটা বৃত্তাকার পথে। তাহলে এই দূরত্বের তুলনায় এই যে বস্তুটা, এই বস্তুটা হচ্ছে একটা বিন্দু ভর। এই দূরত্বের তুলনায়, এই দূরত্বের তুলনায় এই যে ভরটা, এই ভরটা হচ্ছে একটা বিন্দু ভর। তাহলে জড়তার ভ্রামক আই ইকুয়াল টু কি হবে, এম আর স্কোয়ার। বুঝতে পারছো? কিন্তু পৃথিবীকে যদি আমি বলি পৃথিবী নিজ অক্ষে ঘুরতেছে, নিজের অক্ষে ঘুরতেছে, তখন সে কিন্তু আর বিন্দু ভর না। তাহলে এই বিন্দু ভরের ব্যাপারটা কিন্তু আপেক্ষিক। এবং নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরতেছে, সেটা একটা বিন্দু ভর, সেটা একটা বিন্দু ভর। বুঝতে পারছো? তো আসো এইবার 2 নম্বর বলা হচ্ছে যে একটা বিন্দু ভরের সিস্টেম, বিন্দু ভরের সিস্টেম, একটা বিন্দু ভর সিস্টেম। এই বিন্দু ভর সিস্টেমের জন্য জড়তার ভ্রামক। এটা আবার কেমন জিনিস? ধরো এটা একটা ঘূর্ণন অক্ষ, ধরো একটা লাঠির কথা চিন্তা করো। এবারে লাঠির সাথে খুবই নগণ্য সরু সরু তার দিয়ে, এই একটা ভার, এই একটা ভার লাগানো আছে, তারপরে এই একটা ভার লাগানো আছে, এই একটা ভার লাগানো আছে, এটা M1, এটা M2, এটা M3। তাহলে M1 এভাবে ঘুরছে, M2 এভাবে ঘুরছে, M2 এভাবে ঘুরছে, M3 এভাবে ঘুরছে। তাহলে এটা R1 ব্যাসার্ধ নিয়ে, এটা R2 ব্যাসার্ধ নিয়ে, এটা R3 ব্যাসার্ধ নিয়ে ঘুরছে। তাহলে এবার এই সিস্টেমের পুরো এই সিস্টেম, এটা একটা ভর সিস্টেম, তার জড়তার ভ্রামক আমরা বের করব। এখানে কয়টা ভর আছে? একটা, দুইটা, তিনটা। তো তিনটা ভরের জড়তার ভ্রামকের যোগফল। কেমন যোগফল? লব্ধি। কেমন যোগফল করব? লব্ধি করব না, কারণ ভেক্টর রাশি না তো, স্কেলার রাশি, জাস্ট স্কেলার যোগ করে দিব। তাহলে M1 এর জন্য জড়তার ভ্রামক I1, M2 এর জন্য I2, আর M3 এর জন্য I3। তাহলে ভাইয়া অতএব I ইকুয়াল টু M1 R1 স্কোয়ার, M2 R2 স্কোয়ার, M3 R3 স্কোয়ার, M3 R3 স্কোয়ার। এই তাহলে জড়তার ভ্রামক এইভাবে হিসাব নিকাশ করতে হবে। যদি আরও কয়েকটা বস্তু থাকতো তাহলে একটা একটা করে যোগ করতাম। এরকম 10টা, 50টা, 100টা যদি বিন্দু ভর কোনো একটা সিস্টেমে থাকে, তার জড়তার ভ্রামক বের করতে গিয়ে এভাবে আমরা যোগ করে ফেলবো। জাস্ট স্কেলার যোগ, কোনো লব্ধি টব্ধির হিসাব না। ঠিক আছে? এইবার আসো নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তুর জন্য জড়তার ভ্রামক। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তুর জন্য জড়তার ভ্রামক। নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তু মানে কি? তুমি ওই বস্তুর ভরগুলাকে তুমি আলাদা করতে পারবা না। বিন্দু ভরগুলাকে একটা করে আলাদা করতে পারবা না। একসাথে একটা দৃঢ় বস্তু, একটা দৃঢ় বস্তু হতে পারে, একটা নিরেট গোলক, হতে পারে একটা নিরেট সিলিন্ডার। ঠিক আছে? অথবা মনে করো এরকম আঁকাবাঁকা একটা পাথরের খণ্ড, এরকম কিছু একটা। তো এর জড়তার ভ্রামক আমরা বের করতে চাই কোন অক্ষের সাপেক্ষে? ধরো এই অক্ষের সাপেক্ষে, ডট 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 ডট, এই যে ভেতর দিয়ে অক্ষটা চলে গেছে, এইভাবে ঘুরবে। তাহলে দেখো এইটারে কিন্তু এইবার একটা কাহিনী হয়ে গেছে। এইটারে কিন্তু তুমি একটা বিন্দু ভর বলতে পারবে না, কারণ এবার এই মাঝখান দিয়ে অক্ষ গেছে এবং এই বস্তুটা অসংখ্য বিন্দু 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 ভরের সমষ্টি। কিন্তু যদি এইটারে সাপোজ, শোনো, এই পাথরখণ্ডটারে, এই যে পাথরখণ্ডটা, মনে করো এই পাথরখণ্ডটা এইখানে চলে গেছে, আর এইটা হচ্ছে ঘূর্ণন অক্ষ। এই ঘূর্ণন অক্ষ থেকে পাথরখণ্ডটা আর ব্যাসার্ধের বিশাল একটা বৃত্তাকার পথে ঘুরবে, তখন কিন্তু এর আমি জড়তার ভ্রামক বলতে পারবো। কিন্তু এ যদি নিজ অক্ষে, এর জড়তার ভ্রামক তখন বিন্দু ভরের জড়তার ভ্রামক বলতে পারবো। বাট সে যদি নিজ অক্ষে ঘুরতে থাকে তাহলে কিন্তু এর জড়তার ভ্রামক আর আমি বিন্দু ভরের জন্য জড়তার ভ্রামকের যে সূত্র, সেটা আর খাটাইতে পারবো না। বুঝতে পারছো? সেটা আর খাটাতে পারবো না। ক্লিয়ার? তাহলে আমরা এখন এই নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তুর জড়তার ভ্রামক বের করতে চাই। দেখো এর বিন্দু বিন্দু ভরগুলোকে আলাদা করা যাবে না। তাহলে এই বস্তুটা অসংখ্য তো কণার সমন্বয়ে তৈরি, তাই না?
ভাইয়া সূত্র প্রতিপাদন দেখাবেন, এই সূত্র প্রতিপাদন শুরুই তো হয়নি, আমি তোমার আগে জড়তার ভ্রামক চিনাচ্ছি। ঠিক আছে, জড়তার ভ্রামকের সংজ্ঞা হচ্ছে আই ইকুয়াল টু এম আর স্কয়ার, এটার তো আর প্রমাণ হবে না। ঠিক আছে, জড়তার ভ্রামক আই ইকুয়াল টু এম আর স্কয়ার, এটার প্রমাণ হবে না, এইটা জাস্ট মাথায় রাখবা। এবার তারপরে বাদ বাকিগুলোর ডেরিভেশন আমরা দেখাবো। তাহলে আসো, এই বস্তুটা জড়তার ভ্রামক চাই, তাহলে এই বস্তুটা অসংখ্য বিন্দু 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 কণার সমন্বয়ে গঠিত। তাহলে আমরা এইটারে এরকম অসংখ্য বিন্দু বিন্দু ভরের সমষ্টি চিন্তা করতে পারি এরকম। তো আমি আপাতত 5টা দিলাম, এরকম 5টা না 5,05,00,000 কণার সমন্বয়ে গঠিত। তাহলে এটা M1 ভর, সে ভাইয়া R1 ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। এটা M2 ভর বিন্দু, সেটা R2 ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। এটা M3 ভর বিন্দু, সে R3 ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। M4 R4 ব্যাসার্ধের বৃত্তাকার পথে, এভাবে ডট 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 ডট, ধরো MN সে RN ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। আমি এখন এর জড়তার ভ্রামক বের করতে চাই। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি কণার সমন্বয়ে এই বস্তুটা তৈরি। মনে করো তোমার হাত থেকে পড়ে একটা কাচের প্লেট ভেঙে গেছে, অথবা একটা কাচের গ্লাস ভেঙে গেছে, তাহলে গ্লাসটা অসংখ্য টুকরাতে পরিণত হবে না? তো সেরকম মনে করো যে এই যে বস্তুটা, এই বস্তুটা এরকম অসংখ্য টুকরার সমষ্টি। তা আমি বললাম যে নাও এই যে এটার জড়তার ভ্রামক তুমি বের করো। ঠিক আছে, এটার জড়তার ভ্রামক বের করো। কেমনে বের করবা? তাহলে এটা এই যে অসংখ্য কণার সমন্বয়ে গঠিত, তুমি প্রত্যেকটা কণার জড়তার ভ্রামক যোগ করা শুরু করবা, প্রত্যেকটা কণার। তাহলে I ইকুয়াল টু I1 প্লাস I2, এইভাবে আয়ন আয়ন প্লাস I2 প্লাস I3 প্লাস ডট 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 IN যোগ করা শুরু করবা। তার মানে কি দাঁড়ালো? M1 R1 স্কোয়ার, M2 R2 স্কোয়ার, M3 R3 স্কোয়ার, প্লাস ডট 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 লাস্টে গিয়ে MN RN স্কোয়ার, RN স্কোয়ার। ঠিক আছে, এটা তাহলে আমরা এভাবে যোগ করলে কিন্তু টোটাল জড়তার ভ্রামক পেয়ে যাব। তো এইবার শোনো, ধরো সাপোজ তোমাদের সবাইকে আমি একটা বস্তু দিলাম, দিয়ে বললাম যে কালকে তোমরা আমাকে জড়তার ভ্রামক বের করে এনে দেখাবা এই বস্তুর। তাহলে তুমি কি করবা? তুমি বাসায় গিয়ে ওই বস্তুটাকে এরকম ক্ষুদ্র 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 কণা ধরবা, তারপরে ঘূর্ণন অক্ষ থেকে সবার ব্যাসার্ধ মাপবা। এখানে যে টুকরাটা ধরছো সেই টুকরাটার ঘূর্ণন অক্ষ থেকে ব্যাসার্ধ মাপবা, এখানে যে টুকরাটা ধরছো ঘূর্ণন অক্ষ থেকে ব্যাসার্ধ মাপবা, এখানে যে টুকরাটা, এভাবে এই বস্তুটা এরকম অসংখ্য লক্ষ 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 কণার সমন্বয়ে তৈরি। তুমি কি করবা? এই প্রত্যেকটা কণার ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব নিয়ে হিসাব নিকাশ করে জড়তার ভ্রামক বের করে নিয়ে আসবা। বলো কয় প্রজন্ম শেষ হয়ে যাবে? বলো। তুমি শুরু করবা, ঠিক আছে, তোমার ছেলে মেয়ে নাতি নাতনি তাদের নাতি নাতনি চলে যাবে, তাও কিন্তু তুমি এর জড়তার ভ্রামক বের করে এনে দিতে আমাকে পারবা না। বুঝলা? পারবা? বলো পারবা না? এখন তুমি কি করলা? ভাই একটা কাজ করবো, আমি চালাকি করবো, আমি এইটারে 10টা টুকরা করে সেই 10টা টুকরা জড়তার ভ্রামক বের করে এনে যোগ করবো। হ্যাঁ ঠিক আছে, করলা। আর একজন কি করলো? 10টা টুকরা না, সে 100টা টুকরা করে এই বস্তুটাকে 100টা টুকরা 100টা ভর চিন্তা করে সেই 100টা ভরের জড়তার ভ্রামক বের করে এনে যোগ করে আমাকে দেখালো। বলো তো আমি দুইজনের মধ্যে কাটটা নিব? দুইজনের মধ্যে কারোটাই কিন্তু পুরোপুরি ঠিক না, তাহলে দুইজনের মধ্যে কাটটা নিব? যে 100 ভাগ করছে তারটা নিব। আচ্ছা কেউ একজন 1000 ভাগ করছে, তাহলে তারটা আরো বেশি পারফেক্ট হবে। যে 1,00,000 ভাগ করছে তারটা আরো বেশি পারফেক্ট হবে। যে 1 কোটি ভাগ করবে তারটা আরো বেশি পারফেক্ট হবে। তাহলে যত টুকরো করবে তত বেশি পারফেক্ট হবে, তাই না? কথা কি বুঝতে পারছো? তাহলে এই ব্যাপারটাকে আমরা লিখতে পারি, দেখো এই ব্যাপারটাকে আমরা লিখতে পারি সামেশন অফ এম আর স্কোয়ার। ভালো করে বুঝিও, যেখানে এন এর মান 1 থেকে শুরু করে এন এর মান এন পর্যন্ত ছিল, এন এর মান এন, তাহলে এন এর মান যত বেশি হবে, যত বেশি সংখ্যক টুকরো যোগ করা যাবে, তত জড়তার ভ্রামকের এক্সাক্ট মানটা পাওয়া যাবে। আমি এক্সাক্ট মানটা চাই, তাহলে যত সংখ্যক টুকরো করতে পারবো, যত বেশি সংখ্যক ভাগ করতে পারবো জড়তার ভ্রামকের, তত এক্সাক্ট মান পাবো। তাহলে অসীম সংখ্যক ভাগ যদি কেউ করতে পারে, অসীম ইনফিনিটি, তাহলে সে কিন্তু জড়তার ভ্রামকের সবচেয়ে এক্সাক্ট মানটা পাবে। এবার বলো অসীম সংখ্যক ভাগ করা সম্ভব? অসীম সংখ্যক ভাগ করতে গেলে আজীবন ধরে করা লাগবে। ঠিক আছে, তোমার প্রজন্ম থেকে প্রজন্ম চলে যাবে, কিন্তু ইন্টিগ্রেশন মানে হিসাব আর শেষ হবে না, কি তাই না? বলো তো তুমি কি এই কাজ করবা?
চিন্তা করো তো, ধারার যোগফল বের করা। ধরো আমি তোমাকে যোগ করতে বললাম 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10 যোগ 12 যোগ, এভাবে যোগ করতে বললাম। আমি এখন বললাম যে এরকম ভাবে 10,000টা পদ যোগ করো। তুমি যদি ম্যানুয়ালি যোগ করা শুরু করো, 2 যোগ 4 6, তার সাথে যোগ 6 12, তার সাথে যোগ 8, এভাবে যদি যোগ করা শুরু করো, তাহলে 20,000টা সংখ্যা, 20,000টা পদ পরপর যোগ করতে মানে বহুত সময়ের ব্যাপার না? তাহলে এই কাজটা আমরা কি দিয়ে করতে পারি? ধারা দিয়ে করতে পারি না? ধারার যোগফল। তাহলে ধারার যোগফলে দেখো একটা সূত্র খাটায় কত সহজেই ক্যালকুলেশনটা করা যায়। ঠিক তেমনি এরকম কোনো একটা প্রসিডিউর এখানে আমাদের খুঁজে বের করতে হবে, যাতে এই ক্যালকুলেশনটা, এই যোগটা খুব সহজে করা যায় এবং একেবারে পারফেক্ট অ্যাকুরেট মান দিয়ে করা যায়, অ্যাকুরেট মান পাওয়া যায় হিসাবের। তাহলে এম আর স্কোয়ার, তাহলে এন এর মান যত বেশি হবে, এন এর মান যত বেশি হবে তত কিন্তু আমি সঠিক মান পাবো। তো এন এর মান যদি ইনফিনিটি হয় তাহলে সবচেয়ে সঠিক মান পাবো। এন এর মান যদি ইনফিনিটি হয় সবচেয়ে সঠিক মান পাবো। তাহলে সামেশন অফ এন ইকুয়াল টু 1 থেকে শুরু করে ইনফিনিটি। এবার দেখো তো, যখন আমি এইটারে অসীম সংখ্যক ভাগে ভাগ করব, অসীম সংখ্যক, তখন প্রত্যেকটা টুকরা, চিন্তা করো তোমার তোমার যে ওই যে বলছিলাম কাচের একটা গ্লাস, এটা ভেঙে টুকরা 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 হয়ে গেছে। তো তুমি সেইখান থেকে মনে করো অসীম সংখ্যক টুকরা হয়ে গেছে, যত বেশি টুকরা করবা টুকরাগুলোর ভর কিন্তু তত ক্ষুদ্র হবে। অসীম সংখ্যক টুকরা করলে, ধরো অসীম সংখ্যক টুকরা করছো, সেখান থেকে একটা টুকরা উঠাও তো, উঠাও উঠাও, উঠাই আঙুলের মাথায় নাও। দেখতে পাচ্ছ আঙুলের মাথায়, দেখতে পাচ্ছ এত ছোট এত ছোট এত ছোট, এত ভর কম, তাহলে তার ভর অতি কম। তাহলে এইটা, এই ভরটাকে আমরা বললাম, বিভাজিত ভর অংশগুলোকে আমরা বললাম ডিএম। সেই ডিএম টেন্স টু 0, বুঝলা? হ্যাঁ, গুড, ভেরি গুড। তাহলে এইবার এই জিনিসটার একটা সুন্দর অর্থ আছে। তুমি যখন কোনো জিনিস যোগ করবা, যে জিনিসটা যোগ করবা তার সংখ্যা যদি অসীম হয়, সংখ্যা অসীম, এবং যা যোগ করতেছো সেগুলো যদি ক্ষুদ্র 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 জিনিস হয়, যেমন যে এখানে টেন্স টু 0, তাহলে এই এই যোগের এই প্রসিডিউরটাকে আমরা এত কিছু আর না লিখে জাস্ট একটা সিম্বল দিয়ে রিপ্লেস করে দিতে পারি, এরকম একটা সিম্বল। আর তোমরা সবাই চিনে গেছো এই সিম্বলটা কি? এই সিম্বলটা হচ্ছে যোগজীকরণ সিম্বল। যোগজীকরণ, যোগজীকরণ মানে যোগ করা। তাহলে এম আর স্কোয়ার, তাহলে ডেল এম টেন্স টু 0 হলে, এই যেটা ডেল এম আর কি, ডেল এম টেন্স টু 0 হলে তখন এটাকে আমরা লিখবো হচ্ছে ডিএম, ডিএম, ঠিক আছে? এটাকে লিখবো আমরা ডিএম। আর এই আর স্কোয়ারটাকে আমরা লিখলাম ধরো এক্স স্কোয়ার। আর স্কোয়ারে লিখতে পারো, কোনো সমস্যা নেই, আর স্কোয়ারে লিখো। তাহলে এইটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে জড়তার ভ্রামকের সূত্র, কিন্তু আমরা এই আরটাকে পরবর্তীতে এক্স দিয়ে লিখবো। কেন লিখবো? কারণ এরপরে ধরো চাকতি গোলক হিসাব করবো, তো তো সেখানে ব্যাসার্ধ আর, আবার সূত্রে যদি একটা আর থাকে দুটো আর মারামারি লাগাবে। এই কারণে চাকতির ব্যাসার্ধ, রিংয়ের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ আর আরই থাকবে, যেন ওই আরের সাথে এই আর মারামারি না করে। এই কারণে এই আরকে আর দিয়ে না লিখে আমরা এক্স দিয়ে লিখবো, যে ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব এক্স স্কোয়ার আর খুবই ক্ষুদ্র একটা ভর ডিএম, এটাকে ইন্টিগ্রেশন করে আমরা টোটাল জড়তার ভ্রামক বের করবো। একটা লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করে ফেলবো, ইন্টিগ্রেশন করে আমরা জড়তার ভ্রামক বের করে ফেলবো। ইন্টিগ্রেশন করা মানে যোগ করা, ইন্টিগ্রেশন করা মানে যোগ করা, সহজ কথা। তাহলে চলো এবার প্রসিডিউরটা যেটা শিখলাম অ্যাপ্লাই করি, দেখি আমরা এইভাবে কোনো বস্তুর জড়তার ভ্রামক বের করতে পারি কিনা। ওকে ভাইয়া, আর কি সব করার জন্য সেম হবে? দেখি কি হয়, দেখো দেখি কি হয়। এবার আমরা দেখবো তো হিসাব। লিখে ফেলো। একটা সরু সুষম দণ্ডের, একটা সরু সুষম দণ্ডের মধ্যবিন্দুগামী দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে সুন্দর করে হেডিংটা লিখে ফেলো। আর যা লিখছি এটা একটু কল্পনা করো তো, মনে মনে একটু কল্পনা করো তো কি লিখছি। মনে মনে একটু কল্পনা করো কি কি লিখছি। দেখো, একটা সরু সুষম দণ্ড, এরকম একটা সরু সুষম দণ্ড, সরু মানে ব্যাস অতি নগণ্য, বুঝলা?
আর সুষম কেন? সুষম হচ্ছে তুমি যদি এরকম ভাবো, এরকম আঁকা বাঁকা একটা দণ্ড ভাবো, তাহলে তো সমস্যা। এই কারণে সুষম, অর্থাৎ প্রতিটা জায়গায় ভরের ঘনত্ব আর কি, ভর ঘনত্ব সমান, ঠিক আছে, ঘনত্ব সমান, সুষম, সব জায়গায় ব্যাস একই রকম, ব্যাস একই রকম, কোথাও মোটা কোথাও চিকন, এরকম না। তো এবার এইটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষ, এই অক্ষের চারপাশে এভাবে ঘুরতে থাকবে, ঠিক আছে, এই অক্ষের চারপাশে এভাবে ঘুরতে থাকবে। তা আমরা এর জড়তার ভ্রামক চাই, যেখানে লাঠিটার কথা বলছি, যে লাঠিটার মোট ভর এটা হচ্ছে এম, এবং লাঠিটার মোট যে দৈর্ঘ্য এটা হচ্ছে ছোট হাতের এল। এবার শোনো, এই যে ঘূর্ণন অক্ষটা, এই ঘূর্ণন অক্ষ থেকে দেখো তো, প্রত্যেকটা এই লাঠিটার প্রত্যেকটা সরু সুষম দণ্ডের প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কি সমান আছে? দেখো ভাই, কখন ইন্টিগ্রেশন করবা আর কখন ইন্টিগ্রেশন করবা না, তার এক লাইনের উত্তর হচ্ছে, ঘূর্ণন অক্ষ থেকে যদি দেখো ওই বস্তুটার যে যার জড়তার ভ্রামক বের করতে হবে, তার যদি প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সেম থাকে, তাহলে কোনো ইন্টিগ্রেশন করার দরকার নেই, ডাইরেক্ট সূত্র এম আর স্কোয়ার। যদি দেখো দূরত্ব সেম প্রত্যেকটা বিন্দু থেকে, বাট প্রত্যেকটা বিন্দু থেকে দূরত্ব যদি সেম না হয়, তখন তোমার ইন্টিগ্রেশন করতে হবে। তো তুমি দেখো, আমি যদি লাঠিটাকে অসংখ্য ক্ষুদ্র 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 বিন্দু বিন্দু চিন্তা করি, তাহলে এক একটা বিন্দু দেখো ঘূর্ণন অক্ষ থেকে এক একটা অবস্থানে আছে। দেখো এক একটা বিন্দু ঘূর্ণন অক্ষ থেকে এক একটা, এটা হচ্ছে আমার ঘূর্ণন অক্ষ, তাহলে আমি যে কোনো দূরত্ব কাউন্ট করবো এই ঘূর্ণন অক্ষ থেকে, এটা হচ্ছে আমাদের ঘূর্ণন অক্ষটাই হবে আমাদের রেফারেন্স পয়েন্ট, মানে মূল বিন্দু। তাহলে এর থেকে এইদিকে এই যে কোনো পয়েন্টের দূরত্ব দেখো, এক একটা পয়েন্টের দূরত্ব এক এক রকম, এদিকেও তাই, এক একটা পয়েন্টের দূরত্ব এক এক রকম। তো আমরা এর জড়তার ভ্রামকটা চাই, তাহলে যেহেতু এক একটা বিন্দু থেকে দূরত্ব এক এক রকম, তাহলে এই কারণে আমরা কি করবো, এই লাঠি থেকে একটা ছোট্ট ক্ষুদ্র অংশ কেটে নেব, ছোট্ট খুবই ক্ষুদ্র, ওই যে ডিএম সূত্র একটু আগে দেখলাম না, ডিএম এক্স স্কয়ার ডিএম, তো এরকম ছোট্ট ক্ষুদ্র একটা অংশ আমরা কেটে নিব, এই যে কেটে নিলাম। এই ক্ষুদ্র অংশটুকুর ভর কত? এই ক্ষুদ্র অংশটুকুর ভর তার পুরো ভর এম না, তাহলে এই ক্ষুদ্র অংশটুকুর ভর হচ্ছে খুবই ক্ষুদ্র ভর, দ্যাট ইজ ডিএম, খুবই ক্ষুদ্র, টেন্স টু জিরো। এখানে এর যে দৈর্ঘ্যটুকু, এর যে দৈর্ঘ্যটুকু, এইটুকু যে দৈর্ঘ্য, এই যে এইটুকু দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটুকু হচ্ছে ডিএক্স, দৈর্ঘ্যটুকু ডিএক্স, পুরো দৈর্ঘ্য কত এল, তার থেকে ডিএক্স দৈর্ঘ্য, ডিএক্স দৈর্ঘ্যের একটা ক্ষুদ্র অংশ আমরা কেটে নিছি। আর ঘূর্ণন অক্ষ থেকে ওই ক্ষুদ্র অংশের দূরত্ব কত? তো ঘূর্ণন অক্ষ এইটা, এখান থেকে এই ক্ষুদ্র অংশের দূরত্ব এইটা হচ্ছে এক্স, এক্স দূরে ডিএক্স পুরুত্বের, এক্স দূরে ডিএক্স পুরুত্বের বা ডিএক্স দৈর্ঘ্যের একটা ক্ষুদ্র অংশ কেটে নিছি, যার ভর ডিএম। এইবার তুমি চিন্তা করো, পুরো লাঠির কথা বাদ দাও, পুরো লাঠিটার কথা বাদ দাও তো ভাই, পুরো লাঠির কথা বাদ দিয়ে তুমি শুধু এই ক্ষুদ্র অংশটুকুর কথা চিন্তা করো তো, বলো এই যে ক্ষুদ্র অংশটুকু, এই ক্ষুদ্র অংশটুকু এইটাকে কি তোমার বিন্দু একটা ভর বলে মনে হয়? দেখো এই যে ক্ষুদ্র অংশটুকু, এই ক্ষুদ্র একটা অংশটুকু, এটাকে কি বিন্দু ভর বলে মনে হয় কিনা? দেখো এই যে এতটুকু, ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এক্স, আর এই ভর কত ডিএম, তাহলে এটা একটা বিন্দু ভর না? পুরো লাঠির কথা ভাবতে হবে না, এটা তো বিন্দু ভর, এটা তো একমত তুমি। আমি বললাম না এর জড়তার ভ্রামক কত, এটা যদি এইভাবে চারপাশে ঘুরতে থাকে, এক্স ব্যাসার্ধ নিয়ে যদি চারপাশে এভাবে ঘুরে, তো এর জড়তার ভ্রামকটা কত? তো এর তো জড়তার ভ্রামক খুব ইজি, এর জড়তার ভ্রামক হচ্ছে এক্স স্কোয়ার ডিএম। তো এটা তো পুরো লাঠির জড়তার ভ্রামক না, লাঠির একটা ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক এটা। তো লাঠির ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক হচ্ছে খুবই ক্ষুদ্র জড়তার ভ্রামক ডিআই। আমার লাগবে টোটাল আই, আমি টোটাল জড়তার ভ্রামক চাই। তাহলে টোটাল জড়তার ভ্রামক পাওয়ার জন্য কি করতে হবে, এটাকে ইন্টিগ্রেট করতে হবে, ডিআই কে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে অতএব আই ইকুয়াল টু, এই যে দেখো আমার কাঙ্ক্ষিত সূত্র ছিল এটা এক্স স্কোয়ার ডিএম, তাহলে আমি কি করব, ক্ষুদ্র একটা অংশ কেটে নিব, তার জড়তার ভ্রামক তো আমরা জানি এক্স স্কোয়ার ডিএম, সেটা বের করব, বের করে আমি পুরো লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করলে পুরো লাঠিটার জড়তার ভ্রামক পাবো। এইবার দেখো এরকম ছোট্ট 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 ক্ষুদ্র 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 ভর অংশ নিয়েই এই লাঠিটা তৈরি। তুমি দেখো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ছোট 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 এরকম ভর অংশ, এই ভর অংশ নিয়েই হচ্ছে এরকম লাঠিটা তৈরি। দেখো এই যে পুরোটা এখান থেকে শুরু করে এরকম ক্ষুদ্র 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 ভর অংশ নিয়ে কিন্তু লাঠিটা তৈরি। তাহলে আমরা একটা লিমিট খুঁজি, যে লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করব, যে লিমিটের মধ্যে পুরো লাঠির ভর চলে আসে। বলো একটা লিমিট, যে লিমিটের মধ্যে পুরো লাঠির ভরটা চলে আসে। দেখো এইটা আমার মূল বিন্দু, কিন্তু এখান থেকে কাউন্ট, এইখান থেকে এই পর্যন্ত দেখো একেবারে এই যে এখানে যদি একটা কণা থাকে, এখানে যদি একটা ক্ষুদ্র অংশ থাকে, তাহলে তার দূরত্বটা L/2 কিন্তু।
তাহলে এটা তো ভাই আমাদের x0, তাহলে এটা হচ্ছে x=l/2, আর এই দিকে যেটা থাকবে সেটা হচ্ছে x=l/2। তাহলে লিমিট পেয়ে গেছে। আমি যদি বলি লাঠির পুরো দৈর্ঘ্যটা আমি কতটুকু লেন্থের মধ্যে পাবো, কতটুকু লেন্থের মধ্যে পুরো লাঠির দৈর্ঘ্যটা পাবো, তাহলে তুমি বলবা এই যে এখান থেকে ওই পাশের দূরত্ব l/2, এখান থেকে এই পাশের দূরত্ব l/2, তাহলে ভাইয়া l/2 থেকে l/2 এই দূরত্বের মধ্যে আমরা পাবো। কিন্তু ভুল হয়ে গেল, l/2 থেকে l/2 হয় না, ঠিক আছে? রাজশাহী থেকে রাজশাহী হয় না, রাজশাহী থেকে ঢাকা হয়। তো ব্যাপারটা হয়ে গেছে, তুমি বলছো l/2 থেকে l/2, দেখো এই l/2 আর এই l/2 কিন্তু একই স্থানাঙ্ক না। ইয়েস, একই স্থানাঙ্ক না। এটা যদি মূল বিন্দু হয়, l/2 থেকে l/2 হলে তো কিছুই হলো না, তাই না? l/2 থেকে l/2 তো কিছুই হলো না। তাহলে বুঝাইতে হবে যে লাঠি আছে -l/2 থেকে +l/2 এই দৈর্ঘ্যের মধ্যে, মাইনাস প্লাস স্থানাঙ্ক, এটা মূল বিন্দু 0। তাহলে এখান থেকে এই পজিটিভ দিক আর এখান থেকে এই পাশে নেগেটিভ দিক। তাহলে দেখো পুরো এই পুরো লাঠিটাকে যদি এরকম ক্ষুদ্র 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 বিন্দু বিন্দু ভরে কাটা হয়, তাহলে একেবারে শেষ প্রান্তের যে ভরটা, লোয়ার পয়েন্টের যে ভরটা, সেটা আছে -l/2 দূরে, আর একেবারে শুরুর প্রান্ত বা আপার পয়েন্ট সেটা আছে +l/2 তে, -l/2 থেকে +l/2। তাহলে আমরা এখন জড়তার ভ্রামক চাই, I ইন্টিগ্রেশন x² dm বসালাম, লিমিট -l/2 থেকে +l/2। এবার পড়ছি মারাত্মক মুসিবতে, মারাত্মক মুসিবতে পড়ে গেছে। এবার কি মুসিবত, কি সমস্যা? সমস্যা হচ্ছে যার লিমিট ইন্টিগ্রেশন করতে হবে তার সাপেক্ষে, কিন্তু আমাদের এখানে ঘটনা কি ঘটেছে জানো? x এর লিমিট আর ভরের dm এর সাপেক্ষে, মানে m এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। দেখো লিমিট হচ্ছে x এর -l/2 থেকে +l/2, x এর লিমিট, দেখছো x এর লিমিট, কিন্তু ইন্টিগ্রেশন ভরের সাপেক্ষে। তো মারাত্মক একটা সমস্যা পড়লাম। সমস্যা থেকে কি দূর মানে উত্তরণ করব কিভাবে? আমরা এই dm কে কিছুক্ষণ ধরে মারবো, dm কে কিছুক্ষণ ধরে মারবো, মারপিট করবো ওর সাথে, করে ওই dm থেকে dx বের করে নিয়ে আসবো। আর এই মারপিট করতে কই যাব? ছোট ক্লাসে যাব, ছোট ক্লাসে ঐকিক নিয়ম, ঐকিক নিয়মের ক্লাসে চলে যাব। আসো, পুরো লাঠির দৈর্ঘ্য বলো l, পুরো লাঠির ভর বলো m, তাহলে l দৈর্ঘ্যের ভর, l দৈর্ঘ্যের ভর m, অতএব একক দৈর্ঘ্যের ভর m/l, অতএব আসো এইটুকু দৈর্ঘ্য dx, তাহলে এইটুকু দৈর্ঘ্য dx এর ভর m/l dx, ঐকিক নিয়ম ছোটবেলায় শিখে আসছিলাম। এবার আসো ভালো করে তাকাও, নিজেরা জিজ্ঞেস করো, এই এই যে এইটুকু dx পুরুত্বের, dx দৈর্ঘ্যের এটুকুর ভরের নাম কি ছিল? নাম কি ধরছিলাম? dm। আর এটুকুর ভর ঐকিক নিয়মে বের করছি, তাহলে ডেফিনেশন অনুযায়ী এটাই তো আমার dm, তাই কিনা? এটাই তো আমার dm, এটুকুর ভরকে নাম দিয়েছিলাম dm, তো ডেফিনেশন অনুযায়ী এটাই তো আমার dm, l দৈর্ঘ্যের ভর m, একক দৈর্ঘ্যের ভর m/l, অতএব dx দৈর্ঘ্যের ভর কত? m/l dx। এইবার সুন্দর করে নিয়ে বসাই দাও ওখানে, দেখো dm কে মার দিছি, সে dx এ পরিণত হয়ে গেছে। তাহলে ইন্টিগ্রেশন x² dm, dm মানে হচ্ছে m/l dx, লিমিট -l/2 থেকে +l/2, -l/2 থেকে +l/2। তাহলে এবার যারা যারা ধ্রুবক তাদের তাদের সসম্মানে বাইরে নিয়ে আসো, m সাহেবকে বাইরে নিয়ে আসো, l কে বাইরে নিয়ে আসো, x² dx, x² dx, এটা কিন্তু ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, পাওয়ার বাড়বে সেই পাওয়ার দিয়ে ভাগ হবে, নিচে লোয়ার লিমিট -l/2 অ্যান্ড উপরে আপার লিমিট +l/2। তাহলে m/3l, আসো বসাই, x এর মানে একবার l/2 বসাবো, এবার খালি হিসাব, আরেকবার -l/2, এটা সূত্রের মাইনাস আর এটা লিমিটের মাইনাস, -l/2 তার কিউব। এবার আসো m/3l, l3/8, আর এখানে -l3/8, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে l3/8, l3/8, তাই 2l3/8, বুঝলাম? এটা l3/8, এটাও l3/8, কিন্তু এটা মাইনাস আছে, আর কিউবকে মাইনাস করলে মাইনাস থাকে, সেই মাইনাস আর এই মাইনাস প্লাস, তাহলে 2l3/8। তাহলে 2 আর 8 কাটাকাটি, তাহলে নিচে থাকলো 4, 1/12 ml², 1/12 ml²। এই হচ্ছে আমাদের জড়তার ভ্রামক, I = 1/12 ml²। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? বলো। ইন্টিগ্রেশন করে জড়তার ভ্রামক বের করে ফেললাম।
তাহলে লাঠিটার জড়তার ভ্রামক, লাঠির দৈর্ঘ্য হচ্ছে এল আর ভর হচ্ছে এম, তাহলে জড়তার ভ্রামক 1/12 ml²। এই হচ্ছে হিসাব নিকাশ। কত সহজ জিনিস না বলো? খুবই 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 সহজ জিনিস। ইয়েস। দেন চলো এবার আমরা সরু সুষম লাঠির আবার জড়তার ভ্রামক বের করবো, কিন্তু এটা তোমাদের দায়িত্ব। তোমরা জড়তার ভ্রামক নিজেরা ইন্টিগ্রেশন করে হিসাব নিকাশ করে বের করবা। তাহলে এবার আমরা আবারও সরু সুষম দণ্ডের জড়তার ভ্রামক বের করব। তাহলে 2 নম্বর দিয়ে লিখো, সরু সুষম দণ্ডের প্রান্তবিন্দুগামী, এবার মধ্যবিন্দু না, প্রান্তবিন্দুগামী দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে, দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। ওকে, তাহলে চিত্র আঁকি আসো। সরু সুষম লাঠি, এই যে অক্ষ কোথায়? প্রান্তে। দৈর্ঘ্যের সাথে কেমন ভাবে? লম্বভাবে। এই যে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে। হয়েছে? বলো এটা কি দৈর্ঘ্যের সাথে লম্বভাবে হয়েছে? হয়নি, তাহলে ভুল আঁকছি। তাহলে এইবার দেখো, দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে এবারও তাই, এই যে লাঠিটা, এই লাঠিটার এক একটা ভর বিন্দু এই ঘূর্ণন অক্ষ থেকে এক একটা দূরত্ব অবস্থিত। তাহলে কি করতে হবে বলো? লাঠির মোট ভর এম আর মোট দৈর্ঘ্য ছোট হাতের এল। তাহলে আমরা এখান থেকে একটা ক্ষুদ্র অংশ আবার কেটে নিব। এই যে ক্ষুদ্র একটা অংশ কেটে নিলাম, যার দৈর্ঘ্য কত? dx আর ভর কত? dm। আর এখান থেকে ওই বিন্দুর দূরত্ব কত? x। ওই বিন্দুর দূরত্ব কত? x। তাহলে dm ভরের এই ক্ষুদ্র dx দৈর্ঘ্যের এই অংশের জড়তার ভ্রামক, এই অংশের জড়তার ভ্রামক di, জড়তার ভ্রামক খুবই ক্ষুদ্র জড়তার ভ্রামক di, দ্যাট ইজ x² dm। ঠিক আছে? তাহলে আমরা এখন টোটাল জড়তার ভ্রামক চাই। তাহলে i = ইন্টিগ্রেশন x² dm। লিমিট লাগবে, এমন লিমিট যার মধ্যে আমি পুরো লাঠিটাকে পাবো, যার মধ্যে পুরো লাঠিটাকে পাবো। তো লাঠি এরকম কাটো, ফালি 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 করে কাটো, বুঝলা? কাটলে ফালি ফালি করে কাটলে এই যে একটা বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু, এরকম অসংখ্য বিন্দু 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 ভরের সমন্বয়ে পুরো লাঠিটা তৈরি। তাহলে শুরু একেবারে শুরু কোথায়? এখানে। এর এই পাশে ভর আছে নাই, তাহলে x = 0 থেকে লিমিট x = l, 0 to l প্লাস l, 0 থেকে l, এটাই হচ্ছে আমার লিমিট। তাহলে x² ইন্টিগ্রেশন x² dm, তাহলে লিমিট 0 থেকে l। তাহলে আবার সমস্যায় মাথায় হাত, মাথায় হাত কেন বলো? মাথায় হাত কেন বলো? বলো মাথায় হাত কেন? কি সমস্যায় পড়েছি বলো? হোয়াট ইজ দ্য সমস্যা বলো? ইয়েস, এল এর লিমিট মানে এক্স এর লিমিট, কিন্তু ইন্টিগ্রেশন কার সাপেক্ষে? এম এর সাপেক্ষে। এটা তো হয় না ভাই। তাহলে কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে? আবার ডিএম কে মারতে হবে, ডিএক্স এ যেন পরিণত হয়ে যায়। তো সেটা অলরেডি আগে করা আছে। এখন আমি আবারও একবার দেখাচ্ছি। এল দৈর্ঘ্যের ভর, আগের জিনিসটাই এম, অতএব একক দৈর্ঘ্যের ভর m/l। তাহলে অতএব ডিএক্স দৈর্ঘ্যের ভর m/l dx। তো ডিএক্স দৈর্ঘ্যের ভরের তো তুমি নাম দিয়েই রাখছো অলরেডি, এই যে নামকরণ করেই রাখছো। ডিএক্স দৈর্ঘ্যের ভরের নাম হচ্ছে ডিএম। তাহলে ডিএম = x², ডিএম = m/l dx, 0 থেকে l, m/l x² dx, that is x³/3, 0 থেকে l। তাহলে 1/3 m, x এর 1/3 m/l, x³ মানে l³। তাহলে কাটাকাটি করে অতএব i 1/3 ml²। তাহলে বুঝতে পারতেছো প্রত্যেকটা বস্তুরই জড়তার ভ্রামক কিভাবে বের করতে হচ্ছে? এই হচ্ছে ঘটনা।
এবার দেখো জড়তার ভ্রামক খায় নাকি মাথায় দেয়, আমরা একটু প্র্যাকটিক্যালি ফিল করি। দেখো জড়তার ভ্রামক খায় নাকি মাথায় দেয়, এবার একটু প্র্যাকটিক্যালি ফিল করি, হয়েছে না? তাহলে দুটো উত্তর একটু মাথায় রাখো। এবার দেখো, লিখো দেখি তো ব্যাপারখানা। মনে করো একটা সরু সুষম লাঠি, এই যে লাঠি, ধরো আমার লাঠিটা, আমার যে ব্যাটটা আছে সেই ব্যাটটা, এটা মধ্যবিন্দু দিয়ে ঘোরাবো। তাহলে মধ্যবিন্দু দিয়ে ঘোরাইতে গেলে জড়তার ভ্রামক I = 1/12 ml²। আর প্রান্তবিন্দু দিয়ে যদি ঘোরাইতে যাই তাহলে জড়তার ভ্রামক 1/3 ml²। ওকে, বলো তো কোনটা বেশি, 12/1 বেশি না 3/1 বেশি? বলো বেশি কোনটা, বড় কোনটা, বেশি কোনটা? এইটা বেশি। ভাই 1/12 কেমনে বড় হয়? 1/12 কেমনে বড় হয়? হ্যাঁ, 12/1 ছোট, 3/1 বড়। তাহলে 1/3 বড় আর 1/12 ছোট, তাহলে এটা বেশি এটা কম। এইটা যদি বেশি হয় তাহলে জড়তা বেশি না? বলো, কৌণিক জড়তা বেশি। আর এইটা যদি কম হয় তাহলে এর তুলনায় কৌণিক জড়তাটা কম, কৌণিক জড়তা কম। তাহলে এই বিন্দু দিয়ে যখন আমি ঘোরাবো, ঘুরাইতে গেলে কঠিন হবে, ঘোরানোটা কঠিন হবে, জড়তা বেশি না, ঘোরানো মানে কৌণিক গতির পরিবর্তন করাটা কঠিন হবে, কৌণিক গতির তেমন বেশি পরিবর্তন করতে পারবো না। কিন্তু এখান থেকে যদি ঘুরাইতে চাই সহজে ঘুরাইতে পারবো, জড়তা কম যে, তাহলে ঘোরানোটা সহজ হবে, কৌণিক গতির পরিবর্তন করাটা সহজ হবে, সুবিধা হবে, ঘোরানোটা সহজ হবে। এই কথাটা কি বুঝতে পারছো কিনা? এইটুকু তো বুঝতে পারছো নাকি? তাহলে এবার আসো, দেখো এই যে তালা জাহাঙ্গীর, দেখো এই যে আমি তোমাকে বললাম নাও, তুমি চাইলে স্কেল নিতে পারো, তোমার টেবিলের স্কেল নিতে পারো। এই যে 2 হাত দিয়ে ধরে ঘুরাবো, কোথায় ধরছি? মধ্যবিন্দুতে ধরছি। দেখো 2 হাত দিয়ে মানে 2 আঙ্গুল দিয়ে মধ্যবিন্দুতে ধরছি, মধ্যবিন্দুতে ধরে এভাবে ঘুরাবো। এই দেখো, দেখো কত ইজিলি ঘুরাইতে পারতেছি। আমি কিন্তু 2 আঙ্গুল দিয়ে ঘুরাচ্ছি, পুরো হাত দিয়ে ধরি নাই, জাস্ট 2 আঙ্গুল। তুমিও তাই করবা, 2 আঙ্গুল দিয়ে মধ্যবিন্দুতে ধরে ঘুরাচ্ছি, মোটামুটি সহজেই ঘুরাইতে পারতেছি। দেখো এই যে, এইবার সেম কাজটা প্রান্ত বিন্দু দিয়ে ঘরে করতে চাই, সেম কাজটা প্রান্ত বিন্দু দিয়ে ধরে করতে চাই। দেখো অবস্থা, দেখো বলো কষ্ট হইলো না? আগের চেয়ে কষ্ট হইলো না? দেখো উঠতেছেই না। এই এই ঘোরানোটা তুলনামূলক কি হচ্ছে, কঠিন হচ্ছে কিনা? তাহলে এইখানে এইখানে ধরে ঘোরানোর সহজ, কিন্তু এই প্রান্ত ধরে ঘোরানোটা দেখো অনেক কঠিন, অনেক কঠিন, বুঝলা? অনেক কঠিন প্রান্ত ধরে ঘোরানোটা। তাহলে ঘোরানো সহজ, ঘোরানো কঠিন হচ্ছে। জড়তা বেশি, জড়তা বেশি, জড়তা কম হচ্ছে। এই দেখো জড়তা কম হচ্ছে, ঘোরানো সহজ হচ্ছে, জড়তা বেশি, ঘোরানো কঠিন হচ্ছে। তাহলে দেখো একই বস্তুর জড়তার ভ্রামক দুইটা ভিন্ন ভিন্ন অক্ষের সাপেক্ষে ভিন্ন ভিন্ন রকম। হচ্ছে কিনা বলো, হচ্ছে কিনা বলো? এইবার তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে, আচ্ছা রৈখিক গতিতে আমরা তো ভর দিয়েই ব্যাপারটাকে প্রকাশ করতাম, একমাত্র ভর দিয়ে প্রকাশ করতাম, যে যার ভর বেশি তার জড়তা বেশি, তারে গতিশীল করা কঠিন, যার ভর কম তার জড়তার কম, তার গতিশীল করা সহজ, আমরা ভর দিয়ে বলতাম। কৌণিক গতিতে কেন আমার জড়তার ভ্রামকের দরকার হইলো? আমি ভর দিয়েই বলতে পারতাম না? কৌণিক গতিতেও ভর দিয়েই বলতে পারতাম না, জড়তার ভ্রামকের কি দরকার হইল? একই তো কথা, ভর বেশি জড়তা বেশি, ভর কম জড়তা কম। বলো হবে? যদি তুমি শুধুমাত্র ভর দিয়ে বলতা তাহলে তুমি লাঠির জড়তার ভ্রামক সবসময় একই বলতা, সবসময় একই। কিন্তু দেখো তো ভাই, লাঠির জড়তার ভ্রামক বিভিন্ন অক্ষের সাপেক্ষে বিভিন্ন রকম ঘুরবে, তো তো কোনো না কোনো বিন্দুকে তো অক্ষ নিয়ে অক্ষ ধরে কেন্দ্র করে ঘুরবে। তাহলে এই কারণে বিভিন্ন বিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক বিভিন্ন রকম। তাহলে শুধু ভরের ব্যাপার না, ভরের সাথে ঘূর্ণন অক্ষের একটা ব্যাপার স্যাপার আছে। ঘূর্ণন অক্ষটা কোথায়, মাঝখানে নাকি প্রান্তে, নাকি মাঝখানে এবং প্রান্তের মাঝখানের কোনো বিন্দুতে, মানে মাঝে আর প্রান্ত এর মাঝখানের কোনো বিন্দুতে, কোন বিন্দুতে হবে, অর্থাৎ অক্ষ কোথায় হবে, এর উপরও কিন্তু ডিপেন্ড করে জড়তার ভ্রামক। ঠিক আছে? তাহলে কৌণিক জড়তাটা অর্থাৎ জড়তার ভ্রামক শুধু ভরের উপর নয়, অক্ষের উপরও নির্ভর করে। কারণ একই লাঠির জড়তার ভ্রামক দেখো দুইটা ভিন্ন ভিন্ন অক্ষের সাপেক্ষে ভিন্ন ভিন্ন রকম হচ্ছে। তাহলে জড়তার ভ্রামক
খায় নাকি মাথায় দেয়, বোঝা গেল? ঠিক আছে, আশা করি ফিল করতে পেরেছো। এবার আসো, তাহলে আরও কয়েকটা বস্তু জড়তার ভ্রামক আমরা বের করব। তাহলে তোমার একটা কথা বলে রাখি, আবারও বলতেছি, যখন দেখবা ঘূর্ণন অক্ষ থেকে যে বস্তুটা ঘুরতেছে তার ভিন্ন 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 ভরবিন্দুর মানে দূরত্ব ভিন্ন ভিন্ন, তখন তার জন্য ইন্টিগ্রেশন করতে হবে। আর যদি দেখো যে বস্তুটা ঘুরতেছে তার প্রত্যেকটা ভরবিন্দু একই দূরত্বে ঘূর্ণন অক্ষ থেকে একই দূরত্বে, তখন কিন্তু আর ইন্টিগ্রেশন করা লাগবে না, কথা কি বুঝছো? চলো চলো চলো, তাহলে লিখো 3 নম্বর, একটি পাতলা নগণ্য পুরুত্বের বা নগণ্য পুরুত্বের চাকতির মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে এবার হচ্ছে চাকতি। এই যে এইটা হচ্ছে একটা চাকতি, দেখছো? চাকতি কিন্তু নিরেট ভর আছে আর কি, এরকম মাঝখানে ফাঁকা না কিন্তু। এটা হচ্ছে অক্ষ, এই যে তলের মধ্যবিন্দু দিয়ে লম্বভাবে গমনকারী অক্ষ। দেখো তোমার দেখাই, দেখছো একটা চাকতি, দেখো এই যে চাকতিটা, এই হচ্ছে এই যে তলের মধ্যবিন্দু দিয়ে লম্বভাবে গমনকারী অক্ষ, এইভাবে ঘুরবে, এইভাবে চাকতিটা ঘুরবে, আমি জড়তার ভ্রামক চাই। এইভাবে চাকতিটা ঘুরতে থাকবে, আমি জড়তার ভ্রামক চাই। কি ক্লিয়ার? এই চাকতির জড়তার ভ্রামক চাই। তাহলে চলো এবার জড়তার ভ্রামক বের করি। তাহলে কি, একটি পাতলা নগণ্য পুরুত্বের চাকতির মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে দেখো এইখান থেকে প্রত্যেকটা ভরবিন্দু দূরত্ব ঘূর্ণন অক্ষ থেকে দেখো এক এক রকম দূরত্ব। তাহলে বলো তো ইন্টিগ্রেশন করা লাগবে কি লাগবে না? বলো কি করতে হবে? অবশ্যই ইন্টিগ্রেশন করা লাগবে। তাহলে একটা ক্ষুদ্র অংশ কেটে নিই। আচ্ছা, এর মোট ভর দেওয়া আছে এম, আর এর ব্যাসার্ধ বলা আছে আর। তাহলে আমরা এর উপর থেকে একটা অংশ কেটে নিই, সবাই একটু বোর্ডে দেখো। আমি এরকম একটা অংশ কেটে নিলাম, এই বুঝলা? এবার এইটুকুর জড়তার ভ্রামক বের করবো, যে x² dm, এটুকু জড়তার ভ্রামক বের করবো, তারপরে ইন্টিগ্রেশন করবো। বলো তো হবে? এই যে একজন বলছে হবে না, কেন হবে না বলো তো? এরকম ভাবে কেটে নিলে হবে না, কেন হবে না? তুমি কি কারণে কেটে নিলা? কারণ এই চাকতির এক একটা ভরবিন্দুর দূরত্ব ঘূর্ণন অক্ষ থেকে এক এক রকম। তা তুমি তো সেই একই সমস্যায় আবারও পড়ে গেলা। যে সমস্যা থেকে উত্তরণের জন্য তুমি একটা ক্ষুদ্র অংশ কেটে নিলা, তুমি তো এবার সেই সমস্যাতেই পড়ে গেলা। অনেকে বলতে ভাই লাঠির জন্য তো এইভাবে, সরু সুষম দণ্ডের জন্য তো এইভাবে কাটছিলাম, কিন্তু এটা তো চাকতি তো আর দণ্ড একই জিনিস না, তাহলে তো আমরা আলাদা করে করতাম না, তাই না? তাহলে এবার দেখো কি সেই সমস্যা কিভাবে পড়ে গেছে। আবার এখান থেকে এই বিন্দুর দূরত্ব বেশি, এখান থেকে এই বিন্দুর দূরত্ব কম, এখান থেকে এই বিন্দুর দূরত্ব আরো কম, এখান থেকে এই বিন্দুর দূরত্ব বেশি, আবার আরো বেশি। তাহলে দেখো তো ঘূর্ণন অক্ষ থেকে এক এক বিন্দুর দূরত্ব কি হচ্ছে? এক এক রকম। ঘূর্ণন অক্ষ থেকে এক এক বিন্দুর দূরত্ব হচ্ছে এক এক রকম। তাহলে ভাই এটা এইভাবে কাটলে হবে না। তাহলে তুমি একটা কাজ করো, এই চাকতি থেকে এমন একটা অংশ কেটে নিবা যে অংশের প্রত্যেকটা বিন্দুর দূরত্ব ঘূর্ণন অক্ষ থেকে যেন সেম থাকে, এমন একটা অংশ কেটে নিবা। তো কেমন একটা অংশ কেটে নিবা বলো তো? একটা রিং, একটা চুরির মতো, মেয়েরা হাতে চুরি পরে না, একটা রিংয়ের মতো অংশ কেটে নিবা, বুঝলা? তাহলে তুমি কি করবা, এখান থেকে এরকম একটা রিংয়ের মতো অংশ কেটে নিবা, এরকম রিংয়ের মতো একটা অংশ কেটে নিবা। খুবই পাতলা পুরুত্বের একটা রিংয়ের মতো অংশ কেটে নিবা। এই যে এই রিংয়ের যে ব্যাস বলতেছি পুরুত্ব,
এই পুরুত্বটা খুবই নগণ্য পুরুত্ব, দ্যাট ইজ ডিএক্স, খুবই নগণ্য পুরুত্ব এটা, দ্যাট ইজ ডিএক্স। এইবার দেখো, এবার কিন্তু ঘূর্ণন অক্ষ থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সেম, এগুলো কিন্তু সব সেম, সব ব্যাসার্ধ এগুলো কিন্তু সব সেম। তাহলে এবার আর কিন্তু সমস্যা নেই, এবার কিন্তু আমি যে ক্ষুদ্র অংশ কেটে নিয়েছি তার প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সেম আছে। তো এখান থেকে এই বিন্দুর যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে এক্স, এই দূরত্বটা হচ্ছে এক্স। আর এই যে গোলাপি অংশ, এই গোলাপি অংশের রিংয়ের ভর হচ্ছে ডিএম, পুরো চাকতির ভর কিন্তু এম, আর এই গোলাপি অংশের ভর হচ্ছে ডিএম। তাহলে দেখো গোলাপি অংশের এই রিংয়ের জন্য জড়তার ভ্রামক, এই গোলাপি অংশের এই রিংয়ের জন্য জড়তার ভ্রামক ডিএম ভরের জন্য, ডিএম ভরের জন্য খুবই ক্ষুদ্র জড়তার ভ্রামক ডিআই, দ্যাট ইজ কেন্দ্র থেকে দূরত্ব কত এক্স, আর এই রিংয়ের ভরটা কত ডিএম। তাহলে ঘূর্ণন অক্ষ থেকে দেখো রিংয়ের জন্য ঘূর্ণন অক্ষ থেকে সব বিন্দুর দূরত্ব এক্স, তাহলে শান্তি মতো লিখে দিবা এক্স স্কোয়ার ডিএম। তাহলে এটা নিয়ে কোনো আপত্তি নেই, আছে আপত্তি বলো? এটা নিয়ে কোনো আপত্তি নেই। তাহলে আমাদের কি লাগবে? পুরো চাকতির জড়তার ভ্রামক লাগবে, পুরো চাকতির জড়তার ভ্রামক আই। তাহলে কি করতে হবে? এটাকে ইন্টিগ্রেট করে ফেলতে হবে, তাহলে দ্যাট ইজ এক্স স্কোয়ার ডিএম। এমন লিমিটের মধ্যে ইন্টিগ্রেট করতে হবে যেন আমি পুরো চাকতিটাকে কাভার করতে পারি। তাহলে চাকতিটাকে এরকম চিন্তা করবো যে অসংখ্য ছোট 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 একটা 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 রিং। তাহলে বলো তো লিমিটটা কত হবে? তুমি দেখো, তুমি দেখো এরকম এই চাকতিটাকে, পুরো চাকতিটাকে এরকম অসংখ্য ক্ষুদ্র 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 পুরুত্বের রিংয়ের মতো করে আমরা চিন্তা করতেছি। একটা রিং, দুইটা রিং, তিনটা রিং, চারটা রিং, এরকম অসংখ্য রিং, একটার পর একটা রিং, একটার পর একটা রিং বসে কিন্তু এই চাকতিটা, পুরো এই চাকতিটা তৈরি করছে, একটার পর একটা রিং বসে, মশার কয়েলের মতো, মশার যে কয়েল আছে মশার কয়েলের মতো এরকম এক একটা রিং বসে চাকতিটা তৈরি করছে। মানে এই যে ব্যাপারটা দেখতে এরকম, যখন অ্যানালগ ভাবে পড়াইতাম তখন এইগুলো দেখাইতাম। দেখো এখানে তুমি রিং দেখতে পাচ্ছ তিনটা, একটা কালো, একটা লাল, একটা নীল, এরকম অনেকগুলো রিং রিং পর পর বসে এই চাকতিটাকে তৈরি করছে। তাহলে এর জন্য লিমিটটা কত হবে? এর জন্য লিমিটটা কত হবে? তাহলে যে রিংটা, দেখো যে রিংটা একেবারে এখানে আছে তার জন্য, তার জন্য এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, তার জন্য এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0। আর একেবারে যে রিংটা, একেবারে যে রিংটা একেবারে এখানে আছে একেবারে প্রান্তে, তার জন্য, তার জন্য এক্স ইকুয়াল টু আর, তার জন্য এক্স ইকুয়াল টু আর। তাহলে এই লিমিটের মধ্যে পুরোটা পাওয়া যাবে। তাহলে 0 টু আর, সেই মুসিবতে আবার পড়ে গেলাম, ভরের সাপেক্ষে ইন্টিগ্রেশন 0 টু আর এক্স এর লিমিট, তাহলে কেমন হবে? তাহলে ডিএম কে মারতে হবে আবার ধরে কিছুক্ষণ, যেন সে ডিএক্স দেয়। তো কিভাবে দিবে? ঐকিক নিয়ম করে। বলো তো কিভাবে ঐকিক নিয়ম করব? কিভাবে ঐকিক নিয়ম করব বলো? কি ঐকিক নিয়ম করে আমরা হিসাব নিকাশ করব? দেখো পুরো যে চাকতি, এবার কিন্তু চাকতির ক্ষেত্রফল আছে, চাকতির কিন্তু দৈর্ঘ্য নেই। আগে সরু সুষম দণ্ডের দৈর্ঘ্য ছিল, দৈর্ঘ্য দিয়ে হিসাব করছিলাম যে এত দৈর্ঘ্যের ভর এত, এত দৈর্ঘ্যের ভর কত, এভাবে হিসাব করছিলাম। এবার কিন্তু চাকতি, চাকতির কিন্তু এরিয়া, ক্ষেত্রফল। অনেকে বলতে পারে ভাই এর আয়তন নেই, না আয়তন নেই, কারণ এটা পাতলা বা নগণ্য পুরুত্বের। যদি পুরুত্ব থাকে সে আর চাকতি হবে না, সে হয়ে যাবে সিলিন্ডার। তাহলে এর এরিয়া দিয়ে হিসাব করতে হবে, সারফেস ক্ষেত্রফল দিয়ে হিসাব করতে হবে। তাহলে পুরো চাকতির যে সারফেস বা ক্ষেত্রফল, দ্যাট ইজ পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার ক্ষেত্রের ভর, ঐকিক নিয়ম, ক্ষেত্রের ভর এটা হচ্ছে এম। তাহলে অতএব একক ক্ষেত্রের ভর, একক ক্ষেত্রের ভর এটা হচ্ছে এম ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। এইবার আসো বলো তো এইটুকুর ক্ষেত্রের ভর কত? এই রিং অংশের ভর কত? খুবই সহজ, রিং অংশের ক্ষেত্রফল কত? রিং অংশের ক্ষেত্রফল হচ্ছে পাই এক্স স্কোয়ার, খুবই সহজ। দেখো এর ব্যাসার্ধ কত? এক্স, তাহলে পাই এক্স স্কোয়ার। বলো বলো হবে? পাই এক্স স্কোয়ার হবে? ভাই পাই এক্স স্কোয়ার দিলে তো রিং হবে না, পাই এক্স স্কোয়ার দিলে তো এটা নিরেট চাকতির মতো হবে। আমার তো এটা রিং, মাঝখানে তো ফাঁকা, মাঝখানে তো ফাঁকা, তাই না? মাঝখানে কি ফাঁকা, তাহলে পাই এক্স স্কোয়ার নিলে হবে না, এটা বৃত্ত হয়ে গেল, এটা তো রিং। তাহলে কি হবে? একটা কাজ করি, দেখো বুদ্ধি চালাকি, এই রিংটাকে এখান থেকে উঠাই নিয়ে আসি, এভাবে উঠাই নিয়ে আসি, এই রিংটাকে উঠাই নিয়ে আসি, এই রিংটাকে উঠাই নিয়ে আসলাম, উঠাই নিয়ে এসে মাঝখান থেকে কেটে ফেললাম, কেটে ফেললে রিংয়ের দুইটা প্রান্ত ধরে এভাবে টান দিয়ে সোজা করে ফেলি, টান দিয়ে সোজা করে ফেলি। টান দিয়ে সোজা করার পরে দেখো রিংটা দেখতে এরকম, টান দিয়ে সোজা করে ফেলার পরে রিংটা দেখতে এরকম, এই যে এরকম রিংটা দেখতে।
টান দিয়ে সোজা করার পরে রিংটা দেখতে কি এরকম না বলো তো? এই যে এরকম, যেখানে এই পুরুত্বটুকু, এই যে পুরুত্বটুকু, এই পুরুত্বটুকু দেখো ডিএক্স, এই যে ডিএক্স পুরুত্ব, আর এই যে এইটুকু ব্যাসার্ধ ছিল এক্স, তাহলে পরিধিটা হচ্ছে 2πx। তাহলে এর ক্ষেত্রফল কত? এর এরিয়াটা কত? এর এরিয়াটা হচ্ছে, এইটুকুর এরিয়া হচ্ছে 2πx dx। দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তক্ষেত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তক্ষেত্র। অনেকে বলতে ভাই বাইরের পরিধি 2πx, তাহলে ভেতরের পরিধি তো 2πx থেকে একটু কম, অথবা ভেতরের পরিধি যদি 2πx হয় বাইরের পরিধিটা তো 2πx থেকে একটু বেশি। কত বেশি? dx পরিমাণ বেশি, dx টেন্ডস টু 0, খুবই সামান্য। এই কারণে dx টেন্ডস টু 0 খুবই সামান্য, এই কারণে আমরা লিখলাম যে এই পাশটা যদি 2πx হয় তাহলে এটাও মোটামুটি 2πx এর মতো, যেহেতু পুরুত্বটা অতি নগণ্য তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে 2πx dx। বুঝতে পারছো? বলো বুঝতে পারছো কিনা, বলো বোঝা গেছে কিনা? যেমন মনে করো আমার হাতে এই যে কাগজটা আছে, এই কাগজটা দ্বারা আমি একটু বাস করি। এই যে এইটা আগে এরকম রিং এর মতো ছিল, এইটা আগে এরকম রিং এর মতো ছিল, এই দেখছো এখানে ছিল এরকম রিং এর মতো, ঠিক আছে, এরকম রিং এর মতো ছিল। এবার এটা আমি মাঝখান দিয়ে কাটার পরে এইভাবে করে ফেলছি। তাহলে এইভাবে করলে দেখো এই পুরুত্বটাই প্রস্থ হয়ে গেছে ডিএক্স, আর এই যে ভেতরের যে পরিধি 2πx সেটা এখন, এই যে ভেতরে পরিধি 2πx সেটা এখন এই যে দৈর্ঘ্য হয়ে গেছে 2πx। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 2πx dx। বুঝলা? কল্পনা শক্তি বাড়াও, কল্পনা শক্তি বাড়াও, বলো বুঝছো কিনা? নাহলে এই যে কাগজ দেখো, কাগজ, এই যে রিং, এটা রিং, আয়তক্ষেত্র, রিং, আয়তক্ষেত্র। বুঝলা? ওকে, তাহলে এবার ঐকিক নিয়ম, অতএব 2πx dx এই ক্ষেত্রের ভর, ঐকিক নিয়ম, পাই আর স্কোয়ার পুরো এরিয়া, পাই আর স্কোয়ারের ভর এম, একক ক্ষেত্রের ভর এম বাই পাই আর স্কোয়ার, 2πx dx ক্ষেত্রের ভর কত? এম পাই আর স্কোয়ার গুণ 2πx dx। এবার কাটাকাটি, পাই কাটাকাটি, তাহলে কি থাকে? 2mx dx, 2mx dx ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা ইকুয়াল টু ডিএম, কারণ এটার মানই আমি ডিএম বলছিলাম, নাম দিয়েছিলাম ডিএম। তাহলে ইন্টিগ্রেশন 0 টু আর এক্স স্কোয়ার ডিএম 2m বাই আর স্কোয়ার এক্স ডিএক্স, 2m বাই আর স্কোয়ার এক্স ডিএক্স, 2m বাই আর স্কোয়ার এক্স ডিএক্স। 2m গেল বাইরে, আর ব্যাসার্ধ ঘুরতে ঘুরতে কি এর ব্যাসার্ধ কমবে বাড়বে? না, ব্যাসার্ধ কনস্ট্যান্ট, সে গেল বাইরে। তাহলে ধ্রুবক জিনিসগুলো সসম্মানে বাইরে, এক্স স্কোয়ার এক্স, দ্যাট মিনস এক্স কিউব ডিএক্স 0 টু আর, তাহলে 2m আর স্কোয়ার এক্স কিউব ডিএক্স এক্স টু দি পাওয়ার 4/4, 0 টু আর, একবারে লিমিট বসাই দিই, 0 টু আর 0 বসালে তো 0, একবারে বসাই দিই, 8 টু দি পাওয়ার 4/4, শেষ। 8 টু দি পাওয়ার 4/4, বড় হয়েছে না? আর কতদিন সম্পূর্ণ লাইন লিখবা? 2/4, 1/2 এম 8 টু দি পাওয়ার 4/আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার, তাহলে চাকতির জড়তার ভ্রামক হচ্ছে 1/2 এম আর স্কোয়ার, চাকতির জড়তার ভ্রামক 1/2 এম আর স্কোয়ার। ভাইয়া এখন থেকে এসিএস এর ক্লাস শুরু করলে বই শেষ করা যাবে? বই শেষ করে আরো থাকবে, তোমার ক্লাস করে যাইতে হবে খালি, বই শেষ করে আরো থাকবে, ক্লাস করে যাও খালি। তাহলে কত সহজে চাকতির জড়তার ভ্রামক বের করে ফেলছি, বুঝলা? তাহলে এবার আসো 4 নম্বর, 4 একটা রিং এর জড়তার ভ্রামক বের করব। 4 একটা সরু রিংয়ের মধ্যবিন্দু দিয়ে, সরু রিংয়ের মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে, তলের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক।
ওকে, তাহলে চলো শুরু করি। একটা সরু রিং, তার মধ্যবিন্দু দিয়ে, রিং মাঝখানে ফাঁকা, মাঝখানে ফাঁকা একটা সরু রিং, মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, তাই তো? বুঝলা? মনে করো বিশাল আলোচনা করে, বিশাল হিসাব নিকাশ করে এখন এসে মশা মারতেছি। এটা হচ্ছে বিশাল হিসাব, চাকতি খুবই কঠিন জিনিস করে ফেলছি, এবার এসে রিং করতেছি। যে রিং এর হিসাব একটু আগে চাকতির মধ্যে করে আসছি, যে রিং এর হিসাব একটু আগে চাকতির মধ্যে করে আসছি। দেখো ঘূর্ণন অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব, এই বিন্দুর দূরত্ব, এই বিন্দুর দূরত্ব, এই বিন্দুর দূরত্ব সবই সমান, এগুলো সবই ব্যাসার্ধ আর। ঠিক আছে? তোমার কাছে একটু কম বেশি মনে হতে পারে যে ভাই এটা বেশি এটা কম, আরে আমি তো 3D শেপে আঁকছি, সাইড থেকে দেখতেছি, দ্যাট ইজ সাইড ভিউ, এই কারণে এরকম মনে হচ্ছে। তাহলে এর কি আর এর টোটাল ভর যদি এম হয়, মোট ভর, এর মোট ভর যদি এম হয়, তাহলে এর কি আর হিসাব নিকাশ করার জন্য ইন্টিগ্রেশন করা লাগে? এম আর স্কয়ার, শেষ, এম আর স্কয়ার। এবার তারপরে যদি তুমি মনে করো যে একটু ভাই হিসাব নিকাশ করে দেখান না, একটু দেখি, আসো দেখাই। আচ্ছা এইটারে আমি অসংখ্য ক্ষুদ্র 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 কয়েকটা বিন্দু ধরি, কয়েকটা বিন্দু ধরি, ধরো এরকম ক্ষুদ্র এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এরকম অসংখ্য ক্ষুদ্র 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 বিন্দুর সমন্বয়ে এই যে রিংটা, এই রিংটা তৈরি হয়েছে। ঠিক আছে? বিন্দুর সমন্বয়ে এই রিংটা তৈরি হয়েছে। এরকম কয়েকটা বিন্দু ধরলাম, ধরো এটা হচ্ছে M1, এই বিন্দুটা এটা হচ্ছে M2, এই বিন্দুটা এটা হচ্ছে M3, এই বিন্দুটা এটা হচ্ছে M4, এভাবে ডট 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 চলতেছে। ঠিক আছে? এরকম ডট 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 চলতেছে, অনেকগুলো ভর নিয়ে এটা তৈরি। তো আমরা এখন জড়তার ভ্রামক বের করবো। তাহলে আসো, ওই যে নিরবিচ্ছিন্ন ভর, মানে একটা ভর সিস্টেমের জন্য জড়তার ভ্রামক যেমন বের করে, এখানে যদি 100টা ভর থাকে, 100টা টুকরা থাকে, 1000টা টুকরা থাকে, 1000টার জন্য আমরা যোগ করব। তাহলে যোগ করি, I ইকুয়াল টু, দেখো প্রথমটার জন্য M1 R1 স্কোয়ার না কিন্তু আর আর, পরেরটার জন্য M2 আর স্কোয়ার, তারপরটার জন্য M3 আর স্কোয়ার, তারপরটার জন্য ডট 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 ডট, এভাবে চলতেই থাকবে। এম লাস্টে গিয়ে এন, সেটা 100 হোক, 1000 হোক, 1 কোটি হোক, 1 লক্ষ হোক, যাই হোক, আর স্কোয়ার, আর কিন্তু একই। তাহলে সসম্মানে আর স্কোয়ারটাকে কমন নিয়ে নাও, দেখো আর স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার। এবার M1 প্লাস M2 প্লাস M3 প্লাস ডট 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 Mn, এই সবগুলো ভর বিন্দু একটা 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 করে সবগুলো ভর বিন্দু যোগ করে দিলে কি পাবা বলো? এটা কি পাবা? এটা যোগ করে দিলে তুমি কি পাবা? যোগ করে দিলে তুমি পাবা M। তাহলে এটা হচ্ছে M আর স্কোয়ার, টোটাল ভরই তো পাবা, এর মোট ভর পাবা না? মোট ভর পাবা না? এই সবগুলো ভর বিন্দু যোগ করলে তো এর মোট ভরটাই তো পাবা। তাহলে I ইকুয়াল টু M আর স্কোয়ার। দেখো আমি তো করেই দেখালাম, ভদ্রতার খাতিরে আমরা করেই দেখালাম। এবার কারো যদি মনে হয় ভাই আমার তো খুব শখ, আমার খুব শখ, খুব মনে করো হুপ যে আমরা ইন্টিগ্রেশন দিয়ে করব, ঠিক আছে, তাহলে আমরা সেইভাবে কি করতে পারবো না? পারবো। সেইভাবে কি করতে পারবো না? হ্যাঁ পারবো। তো ইন্টিগ্রেশন দিয়েও করতে পারবো। আসো এবার ইন্টিগ্রেশন দিয়ে করবো, অর অর, আসো ইন্টিগ্রেশন দিয়েই করবো এবার। তো এই হচ্ছে রিংটা, ইন্টিগ্রেশন দিয়ে হিসাব করবো। আসো দেখি কি হয়েছে। ইন্টিগ্রেশন দিয়ে হবে না কেন? ইন্টিগ্রেশন করা লাগে না, কিন্তু করলে কোনো দোষ নেই। ইন্টিগ্রেশন করা লাগে না, কিন্তু করলে কোনো দোষ নেই। এইটা হচ্ছে অক্ষ। তাহলে একটা কাজ করি, শোনো, একটা খুবই ক্ষুদ্র অংশ কেটে নিই। এই যে খুবই ক্ষুদ্র একটা অংশ কেটে নিলাম, খুবই ক্ষুদ্র একটা অংশ কেটে নিলাম। এই তো এই খুবই ক্ষুদ্র একটা অংশ, এর দৈর্ঘ্য কত? dx, ঘূর্ণন অক্ষ থেকে তার দূরত্ব। এই dx অংশের ঘূর্ণন অক্ষ থেকে তার দূরত্ব, দ্যাট ইজ r। এটা কিন্তু ফিক্সড মান, r এর মান কিন্তু ফিক্সড। তাহলে dx দৈর্ঘ্যের, dx দৈর্ঘ্য, তার ভর হচ্ছে dm। তাহলে dx দৈর্ঘ্যের একটা অংশ কেটে নিলাম। আগে যেমন লাঠি ছিল, এরকম সোজা লাঠি, লাঠি থেকে একটা ক্ষুদ্র অংশ কেটে নিয়েছিলাম যার দৈর্ঘ্য dx, ঘূর্ণন অক্ষ থেকে দূরত্বটা r, আর এটা হচ্ছে dm। অনেকে বলছে ভাই এটাকে x ধরলেন না কেন? ফিক্সড মান, সব জায়গায় ফিক্সড মান, তো আরই ধরে নিলাম। x ধরলেও সমস্যা যে আছে তা না। তাহলে এটা r বা x ধরো, সমস্যা নেই। x তার দৈর্ঘ্য
পুরুত্ব, দৈর্ঘ্য, পুরুত্ব ডিএক্স। তাহলে এর জড়তার ভ্রামক, এর ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক, ক্ষুদ্র জড়তার ভ্রামক ডিআই, এটা ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিএম। ঠিক আছে, এক্স স্কোয়ার বা আর স্কোয়ার ডিএম, আর স্কোয়ার ডিএম, এক্সকে যেহেতু আমরা আর ধরছি, আচ্ছা সরি ইন্টিগ্রেশন তো হবে না আগে, ডিআই, ডিআই মানে তো এক্স স্কোয়ার ডিএম দ্যাট ইজ আর স্কোয়ার ডিএম। তাহলে আমি চাই টোটাল জড়তার ভ্রামক আই। তাহলে ভাইয়া ইন্টিগ্রেশন কেউ লিখবে না আগে, এক্স স্কোয়ার ডিএম লিমিট, লিমিট হচ্ছে দেখো এরকম, তুমি বলবো আমার লিমিটটা দেখো, এরকম অসংখ্য ক্ষুদ্র 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 ভরবিন্দু দিয়ে পুরো রিংটা তৈরি। তাহলে তুমি আমার লিমিট বলো, কোত্থেকে শুরু হয়ে কত দৈর্ঘ্যের মধ্যে পুরো লিমিটটা পাওয়া যাবে। এখান থেকে ধরো শুরু, শুরু মানে জিরো 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 দৈর্ঘ্য, এইভাবে ঘুরতে 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 আবার এখানে আসবে। তাহলে কত হবে, 2πr হবে, বুঝলা কিনা? 0 to r না, 0 to r না, একজন বলছে 0 to r, না না 0 to r না, 0 to r হলে তো এই, বলো এখানে রিং আছে নাকি, কই রিং আছে, বলো এখানে কই রিং আছে? দৈর্ঘ্যের লিমিট, দৈর্ঘ্যের লিমিট 0 থেকে, এখান থেকে শুরু, এক্স ইকাল টু শুরু, এই একটা এই একটা এই একটা, সবার দূরত্ব তো কেন্দ্র থেকে আর। তাহলে ডিএক্স এর লিমিট হচ্ছে দৈর্ঘ্য শুরু হচ্ছে এক্স ইকাল টু 0, কেবল শুরু এখান থেকে, এরকম কতগুলা পুরো ঘুরে আসবা যাতে তুমি পুরো ভরটা পেয়ে যাও, সম্পূর্ণ ভর পেয়ে যাও, সম্পূর্ণ ভর। তাহলে ভাই 0 থেকে 2πr দ্যাট ইজ দ্য লিমিট। ঠিক আছে, দ্যাট ইজ দ্য লিমিট 0 থেকে 2πr, এই যে 0 থেকে 2πr। ঠিক আছে, এবার ডিএম কে সরাইতে হবে। তাহলে পুরো পুরো যে রিংটা, সেই রিংয়ের পরিধি হচ্ছে 2πr, পুরো রিংয়ের দৈর্ঘ্য। ঠিক আছে, পুরো রিংয়ের দৈর্ঘ্য 2πr। তাহলে 2πr দৈর্ঘ্যের ভর এম, অতএব একক দৈর্ঘ্যের ভর এম ডিভাইডেড বাই 2πr, অতএব অতএব ডিএক্স দৈর্ঘ্যের ভর, ডিএক্স দৈর্ঘ্যের ভর, ডিএক্স দৈর্ঘ্যের ভর কই যে লিখবো, ডিএক্স দৈর্ঘ্যের ভর এখানে লিখি, এম ডিভাইডেড বাই 2πr ইন্টু ডিএক্স দ্যাট ইজ ডিএম। এটাই আমাদের ডিএম, কাঙ্ক্ষিত ডিএম। বলো বুঝলা কিনা? এটা আমাদের কাঙ্ক্ষিত ডিএম, বলো বুঝলা কিনা? ডিএক্স দৈর্ঘ্যের ভর ডিএম তো, তাই না? তাহলে আমরা পুরো এইটার ভর কত, 2πr। তাহলে 2πr এর ভর এম, একক দৈর্ঘ্যের ভর কত, ডিএক্স। অনেকে বলতে ভাই আপনি এটা নিলেন না কেন, আগের বার যে চাকতির জন্য এটা নিলেন, πr স্কোয়ারের ভর এম, আগে তো πr স্কোয়ারই ছিল, এখানে তো মাঝখানে নিরেট ছিল। আগে চাকতি আর রিংয়ের পার্থক্য ভালো করে বুঝতে হবে, রিংয়ের মাঝখানে ফাঁকা, চাকতির মাঝখানে পুরু। তাহলে রিংয়ের ক্ষেত্রে যখন হিসাব করব তখন দৈর্ঘ্যের ভর এত, একক দৈর্ঘ্যের ভর কত। ঠিক আছে, আর যখন πr স্কোয়ার তখন চাকতি, পুরোটা চাকতি। তাহলে πr স্কোয়ারের ভর কত, এম, একক দৈর্ঘ্যের ভর, আগে এটা করছিলাম। তাহলে চাকতির ক্ষেত্রে ক্ষেত্রফল দিয়ে, রিংয়ের ক্ষেত্রে দৈর্ঘ্য দিয়ে হিসাব। তাহলে আমরা ডিএম কিন্তু পেয়ে গেছি, তাই না? ডিএম কিন্তু পেয়ে গেছি, এক্স স্কোয়ার ডিএম, ডিএম এর মান কত, ওই যে কত কত কত, এম বাই 2πr ডিএক্স, এম ডিভাইডেড বাই 2πr ডিএক্স। লিমিট কত, 0 থেকে 2πr। দেখো এবার বোর্ডে দেখো, এম সসম্মানে বাইরে, 2πr সসম্মানে বাইরে, 2πr কনস্ট্যান্টগুলো সবাই বাইরে, আর কনস্ট্যান্ট তাই বাইরে চলে আসলো, আর কনস্ট্যান্ট তাই বাইরে চলে আসলো। ঠিক আছে, এই যে এক্স মানে কিন্তু এক্স স্কোয়ার মানে আর স্কোয়ার, কিন্তু দেখো এক্স স্কোয়ার দিয়ে লিখছি কিন্তু এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার মানে আর স্কোয়ার। তাহলে এইখানে এটা হচ্ছে আর স্কোয়ার, আর স্কোয়ার, আর স্কোয়ারও সসম্মানে বাইরে চলে আসলো, আর স্কোয়ারও সসম্মানে বাইরে চলে আসলো। তাহলে ভেতরে পড়ে থাকলো কি, ভেতরে পড়ে থাকলো ডিএক্স, আর স্কোয়ার বাইরে, এম বাইরে, 2πr বাইরে। বলো ইন্টিগ্রেশন অফ ডিএক্স কত, এক্স, আশা করি জানো সবাই। কেন ইন্টিগ্রেশন অফ ডিএক্স এক্স, কারণ এখানে কিছু নেই মানে এক আছে, আর এক মানে এক্স টু দি পাওয়ার 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0 + 1 ডিভাইডেড বাই 0 + 1 মনে করাই দিলাম এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স দ্যাট মিনস এক্স। তাহলে লিমিট 0 থেকে 2πr, 0 থেকে 2πr লিমিট। তাহলে দেখো এম আর স্কোয়ার, কাটাকাটি আগে করিও না, 2πr, ডিএক্সকে ইন্টিগ্রেট করলে এক্স, ডিএক্সকে ইন্টিগ্রেট করলে এক্স, আর এক্স এর লিমিট একবার 2πr 0, তাহলে এক্স যার লিমিট 0 থেকে 2πr। তাহলে 0 বসানোর দরকার নেই, 2πr বসাই দাও, 0 বসানোর কোনো দরকার নেই, কত বসাই দিবা, 2πr, 2πr 2πr কাটাকাটি। তাহলে পড়ে থাকলো এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার। ঠিক আছে, ওকে, এম আর স্কোয়ার। তাহলে কত পাইলাম, এম আর স্কোয়ার।
আগে কত পাইছিলাম এম আর স্কয়ার, ইন্টিগ্রেশন করলে হবে না তা না, হবে, উত্তর তো অবশ্যই একই আসবে, সেটাই আসছে। ঠিক আছে, লিমিটটা আবার প্লিজ, লিমিটটা তুমি আমার বলো তো কোন দৈর্ঘ্যের মধ্যে পুরো রিংটা পাওয়া যাবে, কোন দৈর্ঘ্যের মধ্যে, কত দৈর্ঘ্যের মধ্যে পুরো রিংটা পাওয়া যাবে বলো, কত দৈর্ঘ্যের মধ্যে পুরো রিংটা পাওয়া যাবে? এক্স ইকুয়াল টু 0 থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এইটুকু 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 এরকম করে 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 কত দৈর্ঘ্যের মধ্যে পুরো রিংটা পাওয়া যাবে? 2 পাই আর। তাহলে 0 থেকে 2 পাই আর, এটাই তো লিমিট। তো লিমিট কেন বুঝবে না? তো সেই লিমিটটাই আমি ওখানে বসালাম, আর এটাই আমাদের এক্স বা এটাই আমাদের আর, তো সেটা তো কনস্ট্যান্ট। এই যে এক্স স্কোয়ার আর স্কোয়ার সসম্মানে বাইরে, এম বাইরে, 2 পাই আর বাইরে, ডিএক্সকে ইন্টিগ্রেট করলে এক্স, যার লিমিট বসাই দিলাম 2 পাই আর, 2 পাই আর মাইনাস 0 মানে 2 পাই আর, 2 পাই আর 2 পাই আর কাটাকাটি এম আর স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পারছো? প্রতিপাদন কি লাগে ভাই? নো, প্রতিপাদন লাগবে না, যার সূত্র মুখস্থ করবা। দাদা উলম্ব সার্কুলার মোশন আর কনিক্যাল সার্কুলার মোশন পড়াবেন না? আরে থামো, আপনারা প্র্যাকটিস শিট করলে কি আর বইয়ের ম্যাথ করার দরকার আছে? বইয়ের ম্যাথ করবা, বইয়ের ম্যাথ দেখবা সবই পারবা, বইয়ের ম্যাথে কিছু নাই। তুমি আমার লেকচার শিট পড়লে আর বই করার দরকার নেই, লেকচার শিট বারবার পড়বা, তাহলেই হবে, তাহলে সব ম্যাথ হয়ে যাবে, দুনিয়াদারির সব ম্যাথ হয়ে যাবে, দুনিয়াদারির সব ম্যাথ। ওকে ওকে, চলো এবার দেখি তোমার বুদ্ধি কেমন। কত নম্বর করলাম? 4 নম্বর। এবার আসো 5 নম্বর। পাতলা পুরুত্বের, পাতলা নগণ্য পুরুত্বের ফাঁপা সিলিন্ডার, ফাঁপা সিলিন্ডার বা পাইপের জড়তার ভ্রামক, বা পাইপের জড়তার ভ্রামক। একটা ফাঁপা সিলিন্ডার, পাতলা পুরুত্বের ফাঁপা সিলিন্ডার বা পাইপ, তার জড়তার ভ্রামক আমরা বের করতে চাই। এই এটার জড়তার ভ্রামক আমরা বের করতে চাই, এটা পাইপ ফাঁপা, এইটা হচ্ছে ঘূর্ণনক্ষ, এটা হচ্ছে ঘূর্ণনক্ষ, এটারই জড়তার ভ্রামক আমরা বের করতে চাই। আসলে একটু 3D শেপ দিয়ে দিই, এই যে বলো পারা যাবে? অক্ষ, হ্যাঁ অক্ষ হচ্ছে মধ্যবিন্দুগামী, এই যে লম্ব অক্ষ, এটার জড়তার ভ্রামক, ভেতরটা ফাঁপা, তাহলে এর জড়তার ভ্রামক বের করতে চাই, বলো পারবো? পারতে আমাদের হবেই। এর ব্যাসার্ধ আর, আর মোট ভর এম, মোট ভর এম, জড়তার ভ্রামক আই ইকুয়াল টু হিসাব মনে মনে, মনে মনে, মনে মনে না মনে মনে, এম আর স্কোয়ার। শেষ, শেষ, বলো শেষ, বলো বলো বলো, বুঝছো কিনা বলো, বুঝছো কিনা? এর হিসাব দেখাবো না আর। ভাই আর তো আলাদা হয় কেমনে? আর আলাদা হবে, ভালো করে পড়ো। ফাঁপা মানে বোঝো, ফাঁপা মানে বোঝো ভেতরে নেই কিছু, পাইপ, পাতলা পুরুত্বের পাইপ, রিং এর মতো, ইয়েস ইয়েস, রিং এর মতো, ভেতরটা ফাঁপা, ভেতরটা ফাঁপা, ভেতরে কোনো ভর নেই, ভর হচ্ছে জাস্ট সাইডে, পাইপ, তাহলে ভেতর থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব, প্রত্যেকটা বিন্দুর দূরত্ব ব্যাসার্ধ আর, তাহলে জড়তার ভ্রামক এম আর স্কয়ার, ইন্টিগ্রেশন করার কোনো দরকার নেই, তুমি প্রত্যেকটা বিন্দুর জড়তার ভ্রামক বের করবা, তার জন্য আর এর মানে কি? তাহলে আর স্কয়ার কমন নিয়ে প্রত্যেকটা বিন্দুর ভর যোগ করলে টোটাল ভরটাই পাবা, আর টোটাল ভরটা পাইলে জড়তার ভ্রামক পেয়ে যাবা। কি ক্লিয়ার? ওকে, এই তো বুঝে গেছো। তো এইবার আমি তোমার একটা শর্টকাট শিখাই, বুঝলা? শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে কোনো বস্তু যদি তার ঘূর্ণন অক্ষের সমান্তরালে লম্বা হয়ে পড়ে, তাহলে তার জড়তার ভ্রামকে চেঞ্জ হয় না।
ঘূর্ণন অক্ষের সমান্তরালে লম্বা হয়ে পড়লে তার জড়তার ভ্রামকের চেঞ্জ হয় না। মানে ব্যাপারটা কি? মানে ব্যাপারটা হচ্ছে যা রিং তাই পাইপ, ঠিক আছে, যা রিং তাই পাইপ। ধরো এইটা একটা রিং, তাহলে রিংয়ের এই যে রিংয়ের এইটা হচ্ছে অক্ষ, এই যে এটা হচ্ছে অক্ষ, এর জড়তার ভ্রামক হচ্ছে I = mr²। ওকে, এবারে এই যে রিংটা, এই রিংয়ের উপর অনেকগুলো রিং পর 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 বসায় লম্বা করে ফেলো তো, কাঠামোটাকে লম্বা করে ফেলো। একটা রিং, তারপর আরো একটা রিং, তারপর আরো একটা রিং, পর 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 বসাবা। তাহলে পর 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 বসাইলে দেখো তো এইরকম দেখতে মনে হবে না? এই একটা রিং, তারপরে এই আরো একটা রিং, এই আরো একটা রিং, এই আরো একটা রিং, এভাবে পর 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 বসাও, এভাবে পর 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 বসাও অনেকগুলো রিং পরপর বসালে দেখো জিনিসটাকে এরকম দেখতে মনে হবে কিনা? তাহলে সেটা একটা পাইপ হয়ে যাবে না? এই রিংটাই এককালে একটা পাইপ হয়ে যাবে না? বলো, এই রিংটাই এককালে একটা কি হয়ে যাবে? পাইপ, পাইপ হয়ে যাবে। তাহলে জড়তার ভ্রামকের সূত্রের ফরম্যাট চেঞ্জ হয় না, অর্থাৎ এরও জড়তার ভ্রামক একই থাকবে। মেয়েরা চুরি কেনে না, দেখছো তো? চুরি দেখবা 1 ডজন একসাথে এক থোকা করে করে কেনে, একটা চুরি কেনে কেউ? তো এই চুরি, একটা চুরি একটা রিং, কিন্তু অনেকগুলো চুরি পর 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 বসে উপরে লম্বা হয়ে গেছে এরকম, তাহলে সেটা একটা পাইপ। তাহলে কোনো বস্তু যদি তার ঘূর্ণন অক্ষের সমান্তরালে লম্বা হয়ে পড়ে, তাহলে জড়তার ভ্রামকের সূত্র একই থাকে, সূত্রের ফরম্যাটটা চেঞ্জ হয় না। বুঝলা? চুরি কিনছো কখনো? মেয়েরা তো কিনছো, ছেলেরাও কিনছো হয়তো, হ্যাঁ? তাহলে কি হবে? জড়তার ভ্রামকের সূত্র একই থাকবে, তাই না? জড়তার ভ্রামকের সূত্র একই থাকবে। এখন অনেকে এটা এই কথাটার ভুল মিনিং করে যে ভাই আপনি বললেন কি ব্যাপার, জড়তার ভ্রামকের মান রিং এবং পাইপের জন্য একই? না, রিং এবং পাইপের জন্য জড়তার ভ্রামকের মান একই এই কথা আমি একবারও বলিনি। আমি বলছি সূত্র একই, আমি বলছি সূত্র একই। একটা রিংয়ের ভর এবং একটা পাইপ বা ফাঁপা সিলিন্ডার তার যে ভর একই হবে এটা তো আমি বলি নাই। ভরের মান এম, I = mr², I = mr²। একটা রিংয়ের জন্য যে ভর, অবশ্যই পরপর যদি অনেকগুলো রিং বসে ভর একটু বাড়বে, জড়তার ভ্রামক চেঞ্জ হবে, জড়তার ভ্রামকের মান চেঞ্জ হবে। বাট আমি বলছি সূত্রের ফরম্যাট একই থাকে, কথার ভুল মিনিং কিন্তু করবে না। বুঝতে পারছো? ভালো করে মাথায় ঢুকাই নাও। ক্লিয়ার? তাহলে এবার আর একটা হিসাব আমরা করব, 6 নম্বর লাস্টের হিসাবটা। 6, এটা হচ্ছে একটি নিরেট সিলিন্ডার, একটি নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক। একটা নিরেট সিলিন্ডারের মধ্যবিন্দুগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। নিরেট, এই যে আটকানো, ভেতরটা নিরেট একেবারে। তো এর মোট ভর এম, আর মোট দৈর্ঘ্য এল, এর জড়তার ভ্রামক বের করতে হবে। তো বলো দেখি এর জড়তার ভ্রামক বের করতে পারবো কিনা আমরা? পারবো। এটার হিসাব দুইভাবে করা যায়, দুইভাবে করা যায়। প্রথম হচ্ছে হিসাব ছাড়া করা যায়। হিসাব ছাড়া কেমনে করা যায়? একটা চাকতি, দুইটা চাকতি, চাকতি কিন্তু চাকতি, তিনটা চাকতি, চারটা চাকতি, পাঁচটা চাকতি, চাকতি পরপর বসে নিরেট সিলিন্ডার তৈরি করে। চাকতি এভাবে পরপর বসে নিরেট সিলিন্ডার তৈরি করে কিনা বলো? এরকম পরপর 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 অনেকগুলো চাকতি বসায় দিলে নিরেট সিলিন্ডার হয়ে যাবে, তাই না? তাহলে I = কি হবে? একটা চাকতির জন্য কি 1/2 mr², একটা চাকতির জন্য। তাহলে চাকতি যদি এরকম ঘূর্ণন অক্ষের সমান্তরালে চাকতি যদি পরপর পরপর অনেকগুলো বসে যায়, অনেকগুলো বসে যায়, তাহলে সেটা একটা নিরেট সিলিন্ডার হবে। জড়তার ভ্রামকের সূত্রের ফরম্যাট চেঞ্জ হবে না, একই থাকবে, 1/2 mr²। দেখছো চালাকি? দেখছো চালাকির লেভেল? দেখছো? হ্যাঁ। এইবার আসো, যদি কেউ মনে করো ভাই একটু করে দেখান না, তো আসো করে দেখাই আমরা। এর জড়তার ভ্রামকটা একটু বের করে দেখাই, হিসাব করে দেখাই। তো কেমন হিসাব করবো? তুমি একটা কাজ করো, এর মধ্যে থেকে একটা পাইপ কেটে নাও। যেমন চাকতির মধ্যে থেকে একটা রিং কেটে নিছিলা, মনে পড়ে? চাকতির মধ্যে থেকে একটা রিং কেটে নিছিলা, তাহলে এর মধ্যে থেকে একটা পাইপ কেটে নিবা। একটা পাইপ কেটে নাও, এই যে পাইপ কিন্তু এই যে তলানি পর্যন্ত যাবে। হে, বেঁকে যাচ্ছে কেন? এই যে পাইপটা একেবারে নিচ পর্যন্ত যাবে,
বুঝলা? এই পাইপের যে পুরুত্বটা, দ্যাট ইজ ডিএক্স। এই পাইপের যে পুরুত্ব, এই পাইপের পুরুত্ব ডিএক্স, পাইপ অংশের ভর ডিএম, আর এখান থেকে এই যে দূরত্বটা দ্যাট ইজ এক্স। তাহলে বলো ভাইয়া পাইপের জড়তার ভ্রামক কত? পাইপের জড়তার ভ্রামকটা কত? এই পাইপ অংশের জড়তার ভ্রামকটা কত? তাহলে ডিএম ভরের পাইপের জড়তার ভ্রামক। পাইপ তো ঘূর্ণন অক্ষ থেকে সব বিন্দু দূরত্ব এক্স, পাইপের একটু আগে আমরা শিখলাম। তাহলে এম ভরের পাইপের জন্য, এম ভরের পাইপের জন্য ডিআই, তাহলে এটা হচ্ছে এক্স স্কয়ার ডিএম, এক্স স্কয়ার ডিএম, তাই তো? বলো। হ্যাঁ, তাহলে পাইপের জন্য এম আর স্কয়ার, তো এর ভর কত? ডিএম। তাহলে এম আর স্কয়ার, এম এর জায়গায় ডিএম আর আর এর জায়গায় এক্স, তাহলে পাইপ অংশের জড়তার ভ্রামক। ঠিক আছে, এবার আমরা পাইপ অংশের জন্য তো নিলাম, এখন আমি টোটালটা চাই, তাহলে আমার ইন্টিগ্রেশন করতে হবে। তো বলো তো এরকম কয়টা পাইপ আছে? বলো এরকম কয়টা পাইপ আছে? অনেকগুলো পাইপ। এখানে একটা পাইপ, এখানে একটা পাইপ, এখানে একটা পাইপ, এরকম অনেকগুলো পাইপ আছে। তাহলে কতগুলো পাইপ মিলে এই সিলিন্ডারটা তৈরি করছে বলো? কতগুলো পাইপ? অনেকগুলো পাইপ। দেখো একটু নিচে এঁকে রাখি, নিচে একটু তোমাকে পাইপ দেখায় রাখি। এ একটা পাইপ, এ একটা পাইপ, এই যে অনেকগুলো পাইপ, অনেকগুলো পাইপ নিয়ে এই সিলিন্ডারটা তৈরি করছে। তাহলে লিমিট এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু আর, এটা হচ্ছে এক্স এর লিমিট। দেখো যে পাইপটা এখানে আছে সেই পাইপটার জন্য এক্স 0, আর যে পাইপটা একেবারে প্রান্তে আছে তার জন্য এক্স আর। মানে আগে তুমি হিসাব করছো কিসের? আগে তুমি হিসাব করছো হচ্ছে চাকতির, এবার হিসাব করবা পাইপের। তাহলে আমি যদি জড়তার ভ্রামক আই চাই, টোটাল জড়তার ভ্রামক আই, ইন্টিগ্রেশন এক্স স্কয়ার ডিএম, লিমিট 0 টু আর। এইবার ডিএম বের করতে হবে। ডিএম হচ্ছে এই পাইপের ভর। তাহলে একটা কাজ করো, এই পাইপটাকে এখান থেকে খুলে উঠাই নিয়ে আসো, বাইরে উঠাই নিয়ে আসো পাইপটাকে, পাইপ কিন্তু। এবার পাইপটাকে উঠাই নিয়ে এসে মাঝখান দিয়ে কাটো, পাইপটাকে উঠাই নিয়ে এসে মাঝখান দিয়ে কাটো। মাঝখান দিয়ে কাটার পরে দেখো তো এই পাইপটাকে দেখতে এরকম পাও কিনা। ধরো এটার হাইট হচ্ছে এইচ, হাইটটা হচ্ছে এইচ। তাহলে মাঝখান দিয়ে কেটে পাইপটাকে উঠাই নিয়ে আসার পরে দেখো তুমি পাইপটাকে এরকম দেখতে পাচ্ছ কিনা। দেখো এরকম দেখতে পাচ্ছ কিনা, যেখানে এটা হচ্ছে ডিএক্স পুরুত্ব আর এটা হচ্ছে এইচ হাইট, ডিএক্স পুরুত্ব এইচ হাইট, আর এটা ছিল এক্স। তাহলে এটা যদি এক্স থাকে তাহলে দৈর্ঘ্যটা হয়ে গেছে 2 পাই এক্স। তাহলে এবার এর আয়তনটা বের করো, এর আয়তনটা বের করো, এর আয়তন বলো, এর আয়তনটা বের করো কত? দেখো এই যে পাইপ, কাগজটা দেখো, পাইপটা এখানে ছিল, মাঝখান থেকে কাটছি, কাটার পরে এরকম হয়ে গেছে এই। তাহলে আগে ছিল এরকম, তাহলে এরকম যখন ছিল তখন দেখো এটা হচ্ছে 2 পাই এক্স পরিধি, 2 পাই এক্স। তাহলে এই যে এটা 2 পাই এক্স, এটা হাইট এইচ, আর এই যে কাগজের পুরুত্বটুকুই তো ডিএক্স ছিল। তাহলে এর আয়তন কত? ঠিক আছে, আমি দেখো আবারও বলতেছি, এই যে পাইপ এখানে ছিল, পাইপটাকে উঠাই নিয়ে আসলাম, কাটলাম মাঝখান দিয়ে। তাহলে এইটা হচ্ছে 2 পাই এক্স পরিধি, এই যে এক্স, তাহলে 2 পাই এক্স ভেতরে 2 পাই এক্স, এই 2 পাই এক্স এটা হাইট এইচ, পুরুত্ব ডিএক্স। তাহলে এবার এর আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে আয়তন ভলিউম ভি 2 পাই এক্স এইচ এবং ডিএক্স। তাহলে ঐকিক নিয়ম করে ভরটা বের করো। আসো এখানে ছোট্ট জায়গা হয়ে গেছে। পুরো সিলিন্ডার, নিরেট সিলিন্ডার আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, দেখো লাঠির ছিল ভর নিয়ে হিসাব, চাকতির ছিল ক্ষেত্রফল নিয়ে হিসাব, নিরেট সিলিন্ডার আছে আয়তন নিয়ে হিসাব। তাহলে পাই আর স্কয়ারের ভর হচ্ছে এম, পাই আর স্কয়ার সিলিন্ডারের ভর এম, অতএব একক সিলিন্ডারের ভর এম ডিভাইডেড বাই পাই আর স্কয়ার এইচ।
অতএব এইটা 2πx h dx, dx কিন্তু একসাথে, ডি আর এক্স কিন্তু আবার আলাদা করিও না। তাহলে এটা হবে m ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এইচ 2πx h dx, বুঝলা? তাহলে পাই পাই কাটাকাটি গেল, পাই পাই কাটাকাটি গেল, দেখতে পাচ্ছ? তাহলে পাই আর পাই কাটাকাটি গেল, কি থাকলো বলো? পাই আর পাই কাটাকাটি গেলে কি থাকলো? একটু উপরে উঠি, 2m, 2m থাকলো, 2m এক্স এইচ, এইচ এইচেও কাটাকাটি গেল, তাহলে 2m এক্স, দেখো এইচ এইচ মরে গেল, কিন্তু এইচের উপর কিছু ডিপেন্ড করবে না, দেখো এইচ এইচ মরে গেছে। তাহলে 2m এক্স ডিএক্স ডিভাইডেড বাই কি থাকলো নিচে আর স্কোয়ার, নিচে থাকলো আর স্কোয়ার, 2m এক্স ডিএক্স ডিভাইডেড বাই আর স্কোয়ার, দ্যাট ইজ ডিএম, দ্যাট ইজ মাই ডিএম। এবার হিসাব, বাকিটা এবার হিসাব। তাহলে এক্স স্কোয়ার ডিএম 2m এক্স আর স্কোয়ার ডিএক্স, লিমিট 0 টু r, 2m এক্স ডিএক্স আর স্কোয়ার সম্মানে বাইরে যাবে 2m, সসম্মানে বাইরে যাবে আর স্কোয়ার, এক্স এক্স স্কোয়ার এক্স কিউব ডিএক্স, আর 0 থেকে r, তাহলে 2m বাই আর স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4/4, দ্যাট মিনস r টু দি পাওয়ার 4/4, কাটাকাটি হয়ে যে লাউ সেই কদু থাকলো 1/2m আর স্কোয়ার। এত কষ্ট করে বের করলাম জড়তার ভ্রামক, হলো চাকতির জড়তার ভ্রামক 1/2m আর স্কোয়ার। এই দুঃখের কি বলো শেষ আছে? বলো, এই দুঃখের এই কষ্টের কি কোনো শেষ আছে? এভাবেই একটা সরু দণ্ড দেখতে দেখতে সিলিন্ডার হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পারলা? এগুলো কি তুলবা ভাইয়া? তুলে রাখো, স্মৃতি হিসাবে থাকুক। এগুলা তুলবা কি না? এগুলা তুলে রাখো, স্মৃতি হিসাবে মাথায় না থাকুক, অ্যাটলিস্ট খাতায় থাকুক। এর পরবর্তীতে যখন মনে করো তুমি ঘর সংসার করবা, ঠিক আছে, তোমার বউ বাচ্চা হবে, তাদের দেখাবা এক সময় তুমি অপূর্ব ভাইয়ের কাছে এইগুলা পড়ছিলা, শিখছিলা, তখন দেখাইতে হবে না? তো স্মৃতি হিসাবে রেখে দাও, স্মৃতি হিসাবে রেখে দাও। এবার আসো কাজের কথায় আসি, আমার লাগবে কি আসলে? আমি তোমারে অলরেডি 6টা ডেরিভেশন তোমার শিখাই ফেলছি, আমার লাগবে জাস্ট ওই বক্সটুকু, ডেরিভেশন প্রসেসটা লাগবে না। কিন্তু আমি যদি তোমারে বলতাম আসো আমরা সূত্র মুখস্থ করে ফেলি, তাহলে কিন্তু তুমি মজা পাইতা না, তুমি কিন্তু আমার মারতা ধরে, বুঝলা? বলতা হ্যাঁ সূত্র পড়াচ্ছে খালি। তো এই কারণে আমি তোমার ডেরিভেশন দেখালাম, এটা জীবনে একবার দেখবা, জীবনে একবার, এরপর আর ডেরিভেশন হয়তো দেখবা না, কাজেও লাগবে না, কিন্তু সূত্রগুলো মুখস্থ করে ফেলবা, কিন্তু সূত্রগুলো একেবারে টানা মুখস্থ করে ফেলবা। আমার লাগবে সূত্র, আমার ম্যাথ করতে গিয়ে লাগবে সূত্র। একটা নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক 1/2m আর স্কোয়ার লাগবে সূত্র, একটা চাকতির জড়তার ভ্রামক 1/2m স্কোয়ার এম আর স্কোয়ার, আমাদের সূত্রটা লাগবে। কি ক্লিয়ার? তাহলে এবার শোনো, আর একটা জিনিস তোমাদের একটু বলি, সেটা হচ্ছে 7 নম্বর। এই ডেরিভেশনটা আমি তোমাদের করাবো না, জাস্ট লিখে দিচ্ছি। এটা হচ্ছে একটা নিরেট গোলকের জড়তার ভ্রামক, এটা লাগে বাট আমাদের বইতে ডেরিভেশন নাই। নিরেট গোলকের জড়তার ভ্রামক, নিরেট গোলকের জড়তার ভ্রামক, একটা নিরেট গোলক। নিরেট কিন্তু একেবারে ভেতরে ভর ঠাসা। এটা হচ্ছে ঘূর্ণনক্ষ, এই ঘূর্ণনক্ষের সাপেক্ষে ঘুরবে জড়তার ভ্রামক, এটা ব্যাসার্ধ আর। তাহলে এর জড়তার ভ্রামক হচ্ছে I = 2/5m আর স্কোয়ার। তো গোলকের ডেরিভেশনটা করা বেশ একটু ঝামেলাময় কাজ, হ্যাঁ, কিন্তু করলে এই সূত্রটা পাওয়া যাবে। তো এই সূত্রটা মুখস্থ রাখবা, ডেরিভেশনটা করার দরকার নেই। তারপরও তোমাদের আত্মিক শান্তির জন্য আমি একটু ডেরিভেশনটা তোমাদের একটু দেখাই দিই। এটা হচ্ছে আমার বইয়ে ডেরিভেশনটা আছে, এটা আমিও অফলাইন স্টুডেন্টদের করাইনি, হ্যাঁ, ওদেরকে বলছি জাস্ট সূত্রটা মুখস্থ রাখবা, ডেরিভেশনটা দেওয়ার দরকার নেই। এটা একটু কঠিন, প্রসেসটা একটু কঠিন, আমি তোমাদের এখানে ক্যামেরায় দিচ্ছি, তো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, ঠিক আছে? কেউ যদি করতে চাও আর কি, ডেরিভেশনটা কেউ যদি
করতে চাও, কারো যদি খুব বেশি পিনিক থাকে আর কি, তাহলে এটা দেখবা। এই যে দেখো, দেখা যাচ্ছে। আপনার বই কিভাবে পাবো? আমার বই পাওয়ার দরকার নাই, আমার বইয়ে যা আছে তার চেয়ে তোমাদের বেশি পড়াই দিছি, বুঝছো? আমার বইয়ে তেমন কিছুই নাই। ওকে, ওকে, এবার আরেকটু আছে এই পাশে হিসাব, এইটুকু একটু দেখো। এই যে হিসাব করে লাস্টে ওই যে 2/5 এমআর স্কোয়ার, লাস্টে পাওয়া গেল 2/5 এমআর স্কোয়ার, ঠিক আছে? ওকে, এই তাহলে ডেরিভেশনটা যদি দেখতে চাও এখান থেকে একটু দেখে নিবা। তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, তোমাদের দুইটা পড়া দিই, দেখি তোমরা নিজেরা পড়বা। একটা জিনিস পড়বা হচ্ছে হোমওয়ার্ক, সেটা হচ্ছে তোমরা নিজেরা পড়বা, বই ঘাটাঘাটি করে বা গুগল ঘাটাঘাটি করে পড়বা। একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য, লম্ব অক্ষ উপপাদ্য, আর একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। এই দুইটা জিনিস, সমান্তরাল অক্ষ উপপাদ্য, এই দুইটা একটু পড়ে আসবা, ঠিক আছে? বোঝার দরকার নেই, জাস্ট বই দেখে বা গুগল ঘেটে যেখান থেকে পারো জাস্ট একটু পড়ে আসবা, বাট বোঝার দরকার নেই, আমি ক্লাসে বুঝাই দিব, কিন্তু জাস্ট পড়বা একবার। ওকে, তাহলে আমরা কিন্তু অনেক দূর আগাই গেছি অলরেডি, ঠিক আছে? অনেক দূর আগাই গেছি, জড়তার ভ্রামক পার্টটা শেষ হয়ে গেলে কিন্তু ধাপাধাপ সব শেষ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, ঠিক আছে? সবাইকে শুভেচ্ছা, গুড নাইট, টাটা। ভাইয়া অক্ষ উপপাদ্য লম্বাংশ উপপাদ্য একই? ভাইয়া লম্বা অক্ষ উপপাদ্য আর লম্বাংশ উপপাদ্য একই? না 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 না, একই না দাদা, অনেক ম্যাথ সম্পূর্ণ উঠাতে পারি না, যদি লেকচার শিট দিয়ে দেন। হ্যাঁ, লেকচার শিটটা দিয়ে দিছি। ও সরি, আগের দিনে লেকচার শিটটা দিয়ে দিচ্ছি, আজকে দিয়ে দিচ্ছি।